আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরা আজকে আপনাদের জন্য একটি চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব, আর ড্রামাটির নাম মাই নেম ইজ জোহো ওদি। এই নাটকে দেখানো হয়েছে জোহো ওদি ছেলেটি একটি বড় কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, আর হঠাৎ একদিন তাকে সেই কোম্পানির সিইও বিয়ের প্রস্তাব দেয় বিপদে পড়ে। প্রথমত সে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করে। এরপর চলে নানা রকমের ঘটনা। পরবর্তীতে দেখানো হয় আসলে জোহো ওদি সে সিকিউরিটি গার্ড সেজে আছে এই কোম্পানিতে শুধুমাত্র সেই মেয়েটাকেই প্রোটেক্ট করবার জন্য, তার ভাইয়ের কথা রাখার জন্য। এবং আস্তে আস্তে তার আসল পরিচয় রিভিল হয় যে কে সে, আর কি জন্যই বা সে এই কোম্পানিতে সিকিউরিটি গার্ড সেজে আছে। তো মূল কাহিনীতেই চলে যাই আমরা। আর তার আগে যদি এখন আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলেই আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ড্রামাটির শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় একটি ব্যাটল ফিল্ডে, এবং সেখানে আসলে যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। তার মধ্যে এক পক্ষ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল প্রোটেকশন যারা এজেন্সির লোক, এবং আর এক দল হচ্ছে ক্রিমিনাল। এখানে যুদ্ধ করার সাথে সাথে তাদের পরিচয়ও রিভিল করা হয়। ইনি হচ্ছে জোহো ওদি, কোড নেম চ্যাংমিং, আর আরেকজন হচ্ছে শেন জিনচেন, তারও কোড নাম রয়েছে। তো শেন জিনচেনই হচ্ছে আমাদের ফিমেলের ভাই। শেন জিনচেন এখানে মারাত্মকভাবে আহত হয় এবং তাকে বাঁচাতে গিয়ে আহত হয় জোহো ওদিও। এরপরে আমাদেরকে 2 বছরের পরের ঘটনা দেখানো হয়। একটা বড় কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে জোহো ওদি কাজ করছে। সে তো কাজের নামে শুধু ঘুমাচ্ছে, এবং আরেকজন সিকিউরিটি গার্ড বলছে যে জানো আজকে তো আমাদের ম্যাডামের বিয়ে। কোম্পানির ম্যাডামের বিয়ে, কোনো ধুমধাম নাই, কোনো অনুষ্ঠান নাই, কোনো সাড়ম্বর নাই, দেখেছো কেমন বিয়ে? জোহো ওদি বলে নিজের চরকায় তেল দাও, আমাকে ঘুমোতে দাও। এই সময় তাড়াহুড়ো করে সে জোহো ওদিকে টেনে তুলে বলে ম্যাডাম এসছে, উঠো উঠো। এরপরে দেখানো হয় ম্যাডাম নামছে কার থেকে বিয়ের ড্রেসে। তার নাম শেন জিনচু, এবং ইনি শেন অক্টো ইলেকট্রনিক্স কোম্পানির সিইও। মোটা দারোয়ানটি এতক্ষণ বলছিল যে সে সুন্দর। ওদি দেখে সে তো মারাত্মক সুন্দর এবং চেয়েই থাকে শুধু তার দিকে। তাদের সামনে দিয়ে চলে যায় ম্যাডাম, আর ম্যাডামের সহকারী তাকে জানায় যে বিয়ের ব্যাপারে কি করছেন, এখন পর্যন্ত তো পাত্র আসেনি। সেন জানায় যে আমাকে বিয়ে করতেই হবে যেভাবেই হোক। আর এ হচ্ছে মিস্টার হ্যান, সে আবার সেনের বিয়ে বন্ধ করার জন্য ব্যস্ত। সে বলে যেভাবেই হোক এই বিয়ে বন্ধ হবে এবং আমি সেনকে বিয়ে করব। এরপরে দেখানো হয় জোহো ওদির কাছে চলে এসেছে এখানে সিইও। এসে বলে তুমি তো আনম্যারিড ঠিক না? ওদি বলে হ্যাঁ, আমার সাথে আসো। বলে সে ওদিকে ডেকে নিয়ে চলে যায় তার পার্সোনাল রুমে। এরপরে ওদিকে ডিরেক্টলি সে বিয়ের প্রস্তাব দিলে ওদি বলে এটা কীরকম কথা? ডিরেক্টলি বিয়ের প্রস্তাব? আমি কিভাবে বিয়ে করব? আর আমি তো তোমাকে চিনিও না, আর তুমিও আমাকে ঠিক মতো চিনো না, তাই হঠাৎ করে বিয়ের প্রস্তাব? তখন সে নিজের পরিচয় দেয় সেন, যে সে কি করে। মিস সেন পরিচয় দেওয়ার পরও ওদি বলে আমার পক্ষে তারপরও বিয়ে করা সম্ভব নয়। তখন মিস সেন বলে তাহলে তুমি আমার এখান থেকে বের হয়ে যাও। সে তখন রুম থেকে বের হয়ে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম আমি তাহলে যাচ্ছি, দেখি কাউকে পাওয়া যায় কিনা, ধরে নিয়ে আসি যে আপনাকে বিয়ে করবে। এরপরে সে ছবি বের করে তার এবং তার ভাইয়ের ছবিটি দেখতে থাকে। ওদি যখন ফেরত আসে সিকিউরিটি গার্ডের কাছে, লিউয়ের কাছে, লিউ বলে কি হয়েছে বলো তো? সে বলে আর কি, আমাকে ডেকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। লিউ বলে কি বলো এটা? তুমি একটা সিকিউরিটি গার্ড, আমার সাথে ফান করছো? কিছুক্ষণ পরে যখন অ্যাসিস্ট্যান্ট একজনকে ধরে নিয়ে যাচ্ছে আর যাওয়ার সময় তাকে বলে কাওয়ার্ড, তখন সে বুঝতে পারে যে না, ওদের আসলে ঠিকই কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট এসে ম্যাডামকে বলে ম্যাডাম আমি একজনকে নিয়ে এসেছি এবং তাকে 20,000 টাকাও দিয়ে দিয়েছি, মনে হচ্ছে সে বিয়ে করবে আপনাকে, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পরে তারা তাকিয়ে দেখে সেই লোকটি তো নেই, উধাও হয়ে গেছে, তার আসার কোনো নামই নেই। সেখানে এসে হাজির মিস্টার হ্যান। হ্যান এসে বলে সে আসবে না। সে আংটি দিয়ে ডিরেক্টলি প্রপোজ করে মিস সেনকে। সেন বলে আমার পক্ষে সম্ভব না তোমার প্রস্তাব স্বীকার করার, তুমি জানোই আমি তোমাকে বিয়ে করতে চাই না এবং তোমাকে পছন্দ করি না। কিন্তু হ্যান বলে তুমি কি তাহলে ওয়েট করছো 20,000 দিয়ে যাকে ভাড়া করেছো তার জন্য? সে তো আসবে না, আমিই পাঠিয়েছিলাম, সে তো আমারই লোক, তুমি বুঝতে পারোনি? তাও এটা আমারই ট্র্যাপ। তখন তো খুবই মন খারাপ করে সেন। মিস সেন ভাবে যে তাহলে কি তার বিয়ে হবে না আজ? সে হ্যানকে তারপরও কটু কথা বলতে যাবে, সেই সময় সে বলে তোমার এত দিমাগ ভালো না, তুমি তো জানোই আজকে যদি তুমি বিয়ে না করো তাহলে এই কোম্পানিকে তুমি প্রোটেক্ট করতে পারবে না, কোম্পানির প্রোটেকশনের জন্য হলেও তুমি আমাকে বিয়ে করো। তখন মিস সেন ফুলের তোড়াটি ফেলে দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে সে হাত আটকিয়ে বলে দাঁড়াও, এখানে ভেবে দেখো, আমাকে বিয়ে করলে 2 দিকে লাভ, কোম্পানিও বাঁচবে আর আমাকে সহ তুমি এই অপটো ইলেকট্রনিক্স খুব ভালোভাবে পরিচালনা করতে পারবে। কিন্তু মিস সেন বলে আমি তারপরও তোমাকে বিয়ে করতে চাই না। এমন সময়
সবাইকে মেরে ঘরের মধ্যে কে যেন ফেলে দিচ্ছিল এবং ঘরে ধাসু এন্ট্রি নাই সিকিউরিটি গার্ড জহু ওদি। ওদি এসে প্রথমেই বলে, মিস সেন আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার আসতে লেট হয়েছে। আসলে আমার একটু রেডি হতে দেরি হচ্ছিল। আমি চলে এসেছি আপনাকে বিয়ে করতে। আপনাকে প্রোটেক্ট করার জন্য আমি যথেষ্ট আমার মনে হয়। তখন মনে মনে খুশি হয় অনেক মিস সেন। আর ওদি চলে আসে যখন, তখন মিস্টার হ্যান বলে, কে তুমি? ওদি বলে, আমি তো বললামই যে আমি এখানকার সিকিউরিটি গার্ড, তুমি আমার কথা শুনতে পাওনি নাকি? মিস্টার হ্যান বলে, শেষ পর্যন্ত তুমি একজন সিকিউরিটি গার্ডকে বিয়ে করবে? তখন মিস সেন বলে, তোমাকে নয় বরঞ্চ আমি তাকেও বিয়ে করতে পছন্দ করব। এরপর এই কথা শুনে হান সেখান থেকে চলে গেলে ফুলের তোড়াটি ওদি তুলে তার হাতে দিয়ে বলে, চলুন তাহলে আমার সাথে। এরপর এখানে সিনটি কাট করা হয়। গাড়ির মধ্যে দেখানো হয় সেই ড্রাইভারকে মেরে অজ্ঞান করে রাখা হয়েছে। কোম্পানিতে দেখানো হয় একজন লোক এন্ট্রি করছে, তার সাথে মোবাইলে যোগাযোগ করছে মিস্টার হ্যান, এবং মিস্টার হ্যান এখন অবস্থান করছে একটি নৌকাতে মেয়েদেরকে নিয়ে যে আয়েশ করছে। কোম্পানিতে সে লোকটি ঢুকে প্রথমে এদিক ওদিক দেখতে থাকে, আর সিকিউরিটি ক্যামেরাতেও আবার দেখতে থাকে এখানে ওদি সহ অ্যাসিস্ট্যান্ট ও মিস সেন। তারা দেখে আর বলে, এই লোকটা কি জন্য এসেছে, তার গতিবিধি ভালো লাগছে না, তাকে ফলো করা হোক। এবং তারা তিনজন মিলে অবাক হয়ে দেখতে থাকে সে বেসমেন্টে বাইক নিয়ে এসে আবার বাইক নিয়ে বের হয়ে যেতে থাকে। আর তখনই তাকে সিকিউরিটি গার্ডরা ধরে ফেললে দেখা হয় এই ছেলেটির সাথে আসলে বিয়ে হওয়ার কথা ছিল মিস সেনের। সেই ছেলেটি মিস সেনকে বিয়ে করতে আসেনি বলেই মিস সেন এতক্ষণ ওয়েট করছিল। সে বলে, এ কেন এখানে এসেছে, কি চাই সে? দেখানো হয় লিয়ান একটি গাড়িতে বসে আছে, আর সেখানে ওদি গাড়ির দরজাটি খুলে লিয়ানের মুখে একবারে একটা ঘুষি মারে এবং তাকে বলে, তুমি বের হয়ে আসো, কি করছো তুমি এখানে বসে বসে? সে বের হতে না চাইলে তাকে কলার ধরে টেনে ঘুষি মেরে বের করতে থাকে। এরপর মিস সেন সনসু তাকে দেখতে পায়, অর্থাৎ লিয়ানকে করিডোরের মধ্যে দেখতে পায়, সে করিডোরে চলে এসেছে এবং কিছুক্ষণ পরে দেখতে পায় যে সে তাদের রুমের মধ্যেই প্রবেশ করে এবং তার নাকে রক্ত, বুঝতে পারে যে তাকে বাড়া হয়েছে। তাকে দেখে মিস সেন বলে, লিজিয়ান তুমি এখানে? লিজিয়ান বলে, আসলে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম, কারণ আমার সঙ্গে মিস্টার হ্যান জোর করেছিল এবং তিনি ফোর্স করার কারণে আমি কাজটি করেছি। ওদি বলে, কে ফোর্স করেছিল, কি ফোর্স করেছিল, এসব কি বলছো? তুমি বেসমেন্টে কি করছিলে গাড়ির মধ্যে বসে? আর তখন তাকে জিজ্ঞেস করে, ওদি তুমি কিভাবে এটি করলে? ওদি বলে, তুমি ভুলে যেও না যে আমি সিকিউরিটি গার্ড। আর বলে, এই না ওয়েডিং গিফট বলে ব্রিফকেসকে দিলেই সাথে সাথে পরীক্ষাকারী দল ব্রিফকেসটি খুলে তার মোবাইল ব্রিফকেস দেখে বলে সে এখানকার তথ্য পাচার করে অন্য কোথাও পাঠাচ্ছে, এবং তাকে সেখানে বলে এখনই পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দাও। সে বলে, না আমাকে মাফ করে দাও, আমাকে পুলিশে ধরিয়ে দিও না। কিন্তু তার কথা আসলে কেউই শোনে না, তাকে তখন পুলিশে দেওয়া হয়। এদিকে দেখানো হয় মিস্টার হ্যান উনি বসে বসে সাগরের হাওয়া খাচ্ছেন, আর ওনার অ্যাসিস্ট্যান্ট এসে ওনাকে বলে যে আমি সব খোঁজ খবর করেছি বস, 3 জন আছে শেয়ার হোল্ডার গোপনে যারা এই অপ্টো ইলেকট্রনিক্সকে গোপনে হেল্প করে যাচ্ছে, এবং এই 3 জনের সাথে যদি আমরা এখনই ডিল না করি তাহলে অপ্টো ইলেকট্রনিক্সকে আমরা আটকাতে পারবো না। মিস্টার হ্যান বলে, তুমি কি কারো খোঁজ পেয়েছো? তখন অ্যাসিস্ট্যান্ট জানায় যে একজনের খোঁজ পাওয়া গেছে, এবং সে তখন ট্যাপটি দেখে তার ছবিটি মিস্টার হ্যানকে দেখায়। সিন কাট করে দেখানো হয় ওদি বসে বসে ঘুমাচ্ছে সেই সিকিউরিটি গার্ডদের রুমে, আর সেখানে এসে হাজির মিস সেন। মিস সেন এসে বলে, এরকম ডিউটিরত অবস্থায় ঘুমানো কিন্তু ঠিক নয় এবং তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হতে পারে। ওদি তখন আস্তে আস্তে করে উঠে মোবাইল পকেট থেকে বের করে দেখায়, দেখো 6টা 4 বেজে গেছে, অর্থাৎ আমার ডিউটির সময় শেষ, আমি ঘুমাতেই পারি। আর কথা না বাড়িয়ে আমার সাথে চলো। সে বলে, কোথায়? বলে, আমার বাসায়। বলে, তোমার বাসায় কেন যাবো? বলে, আমার বাসায় তো থাকতে হবে, চুক্তিতে তো এটাই লেখা ছিল, এখন আমরা ম্যারিড কাপল, এবং ম্যারিড কাপলের অভিনয় করতে গেলে আমার বাসাতেই তোমাকে থাকতে হবে। ওদি তখন মিস সেনের ফ্ল্যাটে চলে আসে তার সাথে। ফ্ল্যাট দেখেই বলে, এত বড় বিলিয়নার সিইওর এত ছোট একটা ফ্ল্যাটে তুমি থাকো কিভাবে? তখন সে বিভিন্ন রুলস বলতে থাকে যে কিভাবে তারা এই বাসায় থাকবে। রুলস শুনে তো সে মাথায় খারাপ হয়ে যায়, বলে, ঠিক আছে এত রুলস এত কিছু আমাকে যখন মেনে চলতে হবে, তাহলে আজ থেকে এই সোফাটা আমার, এখানে তুমি বসতেও পারবে না। তখন মিস সেন বলে, আমার বাড়ি আর আমি বসতে পারবো না? বলে, না, এটাই এখন থেকে আমার বেডরুম, এটাই আমার বসার জায়গা। আমরা কেউ কারো লাভ লাইফ এবং পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করব না, যে যার মতো থাকবে এবং প্রয়োজনে আমরা খুব ভালো কাপলের অভিনয় করব, এটাই হচ্ছে শর্ত। আর আমরা কেউ 1 বছরের মধ্যে অন্য কারোর সঙ্গে রিলেশনে জড়াবো না। এরপর তারা খাওয়ার আয়োজন করতে চায়। খেতে বসে ওদি খুবই অবাক হয়, কারণ সব খাবারই একা একা খেয়ে নিচ্ছিল মিস সেন। যাই ওদি হাত দিতে চাচ্ছে সেটাই মিস সেন কপাত করে কেড়ে নিয়ে খেতে যাচ্ছে। আর মিস সেন আর ওদিকে আসলে ফলো করছে মিস্টার সেন, অর্থাৎ আঙ্কেল সেন, মিস সেনের আঙ্কেল। মিস সেনের আঙ্কেলের কাছে খবর গিয়েছে যে এই বিয়ে ফেক, সেই জন্য তিনি একজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছে তাদের উপরে খোঁজ খবর নেওয়ার জন্য। সে পাশের বাড়ির ছাদ থেকে দেখতে থাকে যে তারা খাচ্ছে, তাদের এত সুন্দর খাওয়া দেখে তারও ক্ষুধা পেয়ে যায়। বলে, এরা তো কাপল ডিনার করছে, এত মজার ডিনার
আমাকে যে এই চাকরি কেন দিল বলে সেও তখন কি করবে আর ভেবে পায় না, সেখানে বসে বসে সেও সেখানে খেতে থাকে আর বলে কিন্তু খেতে খেতে তারা কি কথা বলছে এটা তো শুনতে পাচ্ছি না। ওদি জানায় যে কিসে কিসে তার অ্যালার্জি আছে। সঞ্চয় তো খুবই অবাক হয়, কিসে কিসে তার অ্যালার্জি আছে এটা কেবলমাত্র তার ভাই জানতো, কিন্তু ওদি কিভাবে জানে। কিন্তু ওদি বলে তুমি এত বড় কোম্পানির সিইও আর এত সুন্দর, আর তোমার খবর নেব না? তো এতে মিস সেন এটাকে স্বাভাবিকভাবে ওদিকে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে ওদির কাছে গিয়ে খুব ঘনিষ্ঠভাবে বলে, এখন আমাদের কাপল অভিনয় করতে হবে, আমার মনে হয় মিস্টার আঙ্কেলের লোকজন আমাদের ফলো করছে। তারপরে তারা অভিনয় করতে থাকে। মিস সেন তার পিঠে চাপ দিতে থাকে আর সে তো বলে আমি কিছুতেই পারছি না আর পারছি না আর পারছি না, অর্থাৎ সে পায়ের আঙ্গুল টাচ করতে যাচ্ছে কিন্তু পারছে না। আর এটি সে ভাড়া করা লোকটি দরজায় দাঁড়িয়ে কান পেতে শুনতে যেয়ে তা সেভাবে না জানি কি না কি হচ্ছে আর বলে আমি আর এই চাকরি করতে পারবো না, আর তাদের কথা শুনতে পারবো না বলে সে দরজা থেকে পালিয়ে যায়। আর এরকম করতে করতে হঠাৎ করে ওদি যখন সাইডে সরে যায় তখনই ওদির ওপরে পড়ে যায় মিস সেন। মিস সেন ওদিকে ভালো করে দেখতে থাকে, ওদিও মিস সেনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এতে করে মিস সেন খুবই লজ্জা পেয়ে যায় এবং সাথে সাথে সে দৌড় মারে তার বেডরুমে। ওদিও কিছু বলতে পারে না, চুপ করে সেখানে কিছুক্ষণ শুয়ে থাকে আর দেখতে থাকে যে মিস সেন তার রুমে চলে গেছে। এরপর মিস সেনকে দেখানো হয় সে ভাবতে থাকে যে তার ভাইয়ের সঙ্গে একটা ছবি দেখেছিল এবং সেখানে কিছু ম্যাপ, আর সেই ছবির সাথে যদি ভুল না করে তাহলে একটা ওদিরও মনে হয় ছবি ছিল, কিন্তু আবার ভাবে কিভাবে হবে সেটা ওদি, আর সে সেই লোক হলে কিভাবে সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করবে। ঘুমিয়ে যায় সে। একটু পরে আমরা দেখি ঘুম থেকে উঠে সে যখন পানি খাচ্ছে তখন ওদি তাকে পিছন থেকে এসে শক্ত করে জড়িয়ে ধরে। ওদি যখন তাকে জড়িয়ে ধরে তখন সেও ওদিকে জড়িয়ে ধরে আর ওদি তাকে কিস করতে থাকে পাগলের মতো, সেও তখন ওদিকে কিস করতে থাকে। এটা তাদের ফার্স্ট নাইট, সে তো ভুলে যায়নি। আর এখানে তারা ইন্টিমেট হয়। একটু পরে আমরা দেখি ঘুম ভেঙে গেছে মিস সেনের, অর্থাৎ মিস সেন এই জিনিসটি স্বপ্ন দেখছিল। আর দৌড়ায় এসে সে ঘর থেকে বের হয়ে দেখে ওদি তো সোফার উপরে ঘুমাচ্ছে। পরদিন সকালে অপটো ইলেকট্রনিক্সে দেখানো হয় মালিন চলে এসেছে তার ভাইয়ের কাছে। তার ভাই এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে। মালিনকে দেখে ভাই খুবই খুশি হয়। মালিন বলে তার এখানে একটা ইন্টারভিউ আছে, সে ইন্টারভিউ দিতে এসেছে। তখন সে বলে কোনো চিন্তা করো না, আমার বন্ধু সিকিউরিটি গার্ড, সে সিইওর হাজবেন্ড, আসো আসো বলে সে নিয়ে যায় ওদির কাছে। ওদি ঘুমাচ্ছিল। ওদি ঘুম থেকে উঠে দেখে এত সুন্দর একটা মেয়ে তার সামনে দাঁড়ানো রয়েছে। সে তো খুবই কিউরিয়াস হয়ে যায়, বলে অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই, আমি তাকে হেল্প করব। আরে তোমার বোন মানে আমার বোন। মালিনের কাছে যখন সে যেতে চায় বারবার তাকে সেই সিকিউরিটি গার্ড দূরে সরাতে চায়, বলে তুমি কিন্তু ম্যারিড পারসন, সেটা ভুলে যেও না। বলে মালিন আমার সঙ্গে পরিচিত হয়, আমি জুহু ওদি। আর সে তখন পরিচিত হয়ে বলে, আর তার ভাই তখন তাকে জানায় ভুলে যেও না জুহু ওদি হচ্ছে ম্যারিড এবং সে আমাদের সিইওর হাজবেন্ড। মালিন বলে না না ঠিক আছে। এরপরে জুহু ওদিকে বলে দোস্ত যেভাবেই হোক সুপারিশ করো, আমার বোন তার এখানে জব চাই। তখন সে মালিনকে নিয়ে চলে যায় আর তার সিভিটা নিয়ে চলে আসে একেবারে তার ওয়াইফের কাছে। মিস সেনকে বলে একটা রিকোয়েস্ট ছিল তোমার কাছে, এই যে সিভিটা, ওর আজকে ইন্টারভিউ, ওকে আজকে পারলে তুমি নিও। ওয়াইফ বলে একটা রুলস আছে রিসার্চ ডিপার্টমেন্টের, আর ওকে রিটেন এক্সাম দিয়েছে। তখন ওদি জানায় সে সব কিছু দিয়েছে, আজকে তার ইন্টারভিউ ছিল। দেখো তাড়াহুড়ো বশত আবার তাকে বাদ দিয়ে ফেলো না, সে খুবই ট্যালেন্টেড এবং কিউট মেয়ে, আমি তাকে দেখে এসেছি, কথা বলেই তোমাকে জানাচ্ছি। তার ওয়াইফ সন্দেহের দিকে চোখে তার দিকে তাকিয়ে বলে ঠিক আছে, তবে আমি কিছুই করতে পারবো না, যারা ইন্টারভিউ নিবে তাদেরও একটা রুলস আছে, সেটা ফলো করে যদি সে পাশ করে তাহলেই তার জব হবে। এরপরে সে চলে গেলে মেয়েটির ছবি দেখতে থাকে, আসলে মেয়েটি কিউট। জিনসু অপটো ইলেকট্রনিক্সের ইনভিজিবল শেয়ার হোল্ডারকে দেখানো হয় তিনি মাছ ধরছেন। কিছুক্ষণ পরে দেখি একটা মাইক্রো এসে সেখানে দাঁড়ায় এবং মাছ ধরার বড়শিটা সেখানে রয়ে যায়। এসে তারা তার কাঁধে হাত রাখে এবং তাকে নিয়ে যায়। এরপরে অফিসে দেখানো হয় মিস সেন কাজ করছে। তার ল্যাপটপে হঠাৎ করে জ্যাং ইউ রেসিডেন্স A152 একটা SMS আসলে সে তখন সেখান থেকে টেনশনে উঠে দাঁড়ায়। তাকে দেওয়া অ্যাড্রেসে কাউকে কিছু না বলে সে বেরিয়ে পড়ে। আর এদিকে দেখানো হয় ওদি তার সিকিউরিটি রুমে ঘুমাচ্ছে, কিন্তু সেখানে আসলে সে তার মোবাইলে দেখছে কোথায় যাচ্ছে মিস সেন। মিস সেনের লোকেশন ফলো করে সেও মিস সেনকে ফলো করতে থাকে। আর দেখানো হয় মিস সেন একটা বেসমেন্টে গিয়েছে আর তার পিছনে অনেক লোক তাকে মারার জন্য চেষ্টা করছে। মিস সেন যখনই পিছনে ফিরছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, কেউ না কেউ তাদেরকে আবার নিয়ে গায়েব হয়ে যাচ্ছে। একজন তো মিস সেনকে মেরে ফেলার জন্য একটা ইঞ্জেকশন ফু দিবে, ঠিক তাই আগ মুহূর্তে তাকেও মেরে ফেলে। সকালে দেখানো হয় ওদি তার সিকিউরিটি গার্ডের জবে এসেছে, সেখানে মিস্টার লিউ সিকিউরিটি গার্ড আর একজন যে সে তাকে দেখে বলছে এটা কি করেছো, এরকম ফেসের অবস্থা করলে হবে, কি হয়েছে তোমার ফেসে, মিস কি তোমাকে তখন পছন্দ করবে এরকম দেখলে? ওদি বলে
এটা তো মিস সেনের জন্যই হয়েছে, কেন সে পছন্দ করবে না? আর সে বলে আসো বসো, তোমার কি মেডিসিন লাগাতে হবে, আমি কি হেল্প করবো? সে বলে কোনো দরকার নেই। সে তখন তার ফেসটি ভালো করে দেখে বলে তোমার ফেসটা খুব চেনা চেনা লাগছে, আমি মোবাইলে প্রায় একটা গ্রুপের ছবি দেখছি গ্রে জোনের, সেইখানে তোমার মতোই একজনকে দেখছি, চেংমিং। তুমি তো দেখতে পুরো চেংমিং এর মতোই। সে তখন বলছে তুমি কি দিবাস্বপ্ন দেখছো নাকি? তো সে তখন ফোন বের করে দেখায় এই দেখো চেংমিং একেবারে লিস্টের উপরে আছে সাসপেক্ট, উনাকে ধরতে পারলে কত হাজার টাকা পাওয়া যাবে দেখেছো? আর তোমার চেহারাটা উনার মতোই লাগে, কিন্তু আমি জানি যে এই লিস্টটা একটি ফেক লিস্ট, এটা রিয়াল না। বলে সে তার বকবকার না শুনতে চেয়ে সেখান থেকে উঠে চলে যায়, বলে তুমি ঘুমাতে দিবে না। আর দারোয়ানও তার দিকে তাকিয়ে থাকে। সিন কাট করে দেখানো হয় মিস সেন বসে আছে তার অফিস রুমে, আর সেখানে তার সামনে গিয়ে চেয়ার সরিয়ে বসে পড়ে অদি। অদি বলে আমার বিশেষ একটা কথা আছে তাই এলাম। কিন্তু এদিকে কল চলে আসে ফোনে মিস সেনের। মিস সেন কল রিসিভ করলে বলে ম্যাডাম আপনাকে অনেক জরুরি, রিসার্চ ডিপার্টমেন্ট, আপনি এখন একটু চলে আসেন। তখন সে ফোনটি রেখে বলে তুমি তাহলে একটু থাকো, আমি তাহলে রিসার্চ ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসি। সে তখন তার গলা থেকে চেনটি বের করে তাকে দেখায়। এই চেনটি দেখেই তার মনে পড়ে তার ভাইয়ের কথা। শেষ যখন তার ভাই তার কাছ থেকে বিদায় নিয়েছিল, বলেনি যে তার ভাই কোথায় যাচ্ছে, বলেছিল এটা তার অফিসের কাজের বাইরে বলতে পারবে না। তখন সে তার গলা থেকে এই কয়েন সহ চেনটি খুলে তার ভাইয়ের গলায় পরিয়ে দিয়েছিল, বলেছিল এটি তোমাকে প্রোটেক্ট করবে আর আমার কথা মনে করিয়ে দেবে। অদি চেনটি সুন্দর করে টেবিলের উপরে রাখলে সে চেনটিকে ভালোভাবে দেখে এবং জিজ্ঞেস করে এই চেনটি তুমি কিভাবে পেলে? ওদি কিছু বলতেই যাবে, সেই মুহূর্তে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডাম আপনাকে কল করা হয়েছিল, আপনি মনে হয় ভুলে গিয়েছিলেন, প্লিজ আপনি একটু আসুন। তখন সে আর ওদিকে কিছু বিশেষ জিজ্ঞেস করতে পারে না, সাথে সাথে অ্যাসিস্ট্যান্টের সাথে সেখান থেকে চলে যায়। অদি তখন ফাঁকা রুমে একা একাই বসে সব দিকে দেখতে থাকে এবং ড্রয়ারটা খোলা অবস্থায় দেখতে পায়। সে তখন আস্তে আস্তে করে ড্রয়ারের দিকে যায়। এদিকে আমরা দেখি মিস সেন এবং অ্যাসিস্ট্যান্ট তারা আসলে সার্ভিলিয়েন্স ক্যামেরা দিয়ে অদিকে ফলো করছে, যে অদি আসলে কি করে, অদি কিসেই বা তার টার্গেট, কি জন্য সে এখানে এসেছে এবং তার ভাইয়ের চেনটাই বা তার কাছে কেন। অদি সুন্দর করে তালা লাগিয়ে সেখানে তালাটি রেখে সেফ মতো তার চেয়ারে বসে ধুতে থাকে আর পা টেবিলে তুলে একটা ঘুম দিয়ে দেয়। এতে করে অনেকক্ষণ সে ওইভাবে থাকলে বিরক্ত হয়ে যায় মিস সেন এবং অ্যাসিস্ট্যান্ট বলে এর তো কোনো অবজেক্টই নাই মনে হচ্ছে, সে তো শুধুই ঘুমাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সময় তার ফোনে কল চলে আসলে সে ফোনটি রিসিভ করে। আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট ফোন করেছে, বলছে যে আপনাদের মনে আছে যে এই উইকেন্ডে আসতে হবে বাসায়, আপনারা চলে আসবেন। এরপরে দেখানো হয় খুব ভালো করে ফর্মাল স্যুট বুট পরিয়ে দিয়ে রেডি করিয়েছে মিস সেন ওদিকে বলছে যে আমার আঙ্কেলের সঙ্গে দেখা করতে হবে এবং এটা খুব সহজ কাজ নয়। ওদির ড্রেস সে নিজে হাতে ঠিক করে দিচ্ছে, তার টাইটি ঠিক করে দেয়, কলার ঠিক করে দেয়। ওদি তার হাত ধরে বলে টেনশন নিও না, আমি এই পরীক্ষাতেও পাশ হয়ে যাব, দেখবে আমাকে তিনি হারাতেই পারবেন না। ওদিকে সে বলে যে এই পরীক্ষাতে তোমাকে পাশ হতেই হবে, কারণ উনি যদি বুঝতে পারে যে এটা ফেক ম্যারেজ তাহলে খুব প্রবলেম হবে। এরপরে তাদেরকে দেখা যায় তারা আঙ্কেলের বাসায় চলে গেছে এবং সেখানে গিয়ে বারবার মিস সেন তাকে বলে তুমি ঠিক আছো তো, রেডি আছো তো সব কিছুর জন্য। আর সে মিস সেনকে বলে তুমি টেনশন নিও না, আমি ঠিক আছি। আঙ্কেল তাদেরকে সার্ভিলেন্স ক্যামেরায় দেখে বলে তাদেরকে তো ফেক মনে হচ্ছে না, একবারে আসল কাপলে মনে হচ্ছে, তারপরে আমি তাদের টেস্ট নিব। এরপরে ওদি তাকে বলে তোমার টেনশন হচ্ছে না, তোমার হার্টবিট অনেক বেড়ে গেছে এবং এখন এত। সে তো শুনে অবাক, সে কিভাবে বুঝলো তার হার্টবিট বেড়ে গেছে? ও বলছে যে আমি তোমার হার্ট চুরি করিনি, আমি তোমার পাশে থেকেই বুঝতে পারছি এবং তোমার ব্লাড সার্কুলেশনও বেড়ে গেছে, টেনশন নিও না। এরপরে দেখানো হয় তার আঙ্কেল তার রুমে কাজ করছে এবং সেখানে তারা দুজন হাজির হলে তাদেরকে স্বাগত জানায় আঙ্কেল সেন বলে তোমাদের দুজনকে অনেক মানিয়েছে, তবে আমার বিশ্বাসই হচ্ছে না যে সেন তুমি বিয়ে করেছো। সঞ্জু তখন বলে আঙ্কেল এইবারের বিয়েটা আমি সত্যি সত্যি করেছি এবং এই হচ্ছে ওদির সঙ্গে পরিচয় করে দেওয়ার পরে আঙ্কেল হেসে বলে আমি জেন্টলম্যানের সব কিছুই জেনেছি, তবে আজকে আমি তার পরীক্ষা নেব। অধি তখন রেডি। অধি বলে কোনো প্রবলেম নেই, আপনি যে পরীক্ষায় নেবেন আমার বিশ্বাস আমি পাশ করব। মিশন বলে আঙ্কেল ওদের একটু বেশি কনফিডেন্স, আর সে কনফিডেন্স দিয়ে এমনভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তার আঙ্কেল বলে আমি কিন্তু শুনেছি অন্যটা, জেন্টলম্যানকে নিয়ে আমি সবসময় পজিটিভ কিছুই শুনেছি, তাই তার টেস্ট হবে, আমি দেখতে চাই তার বুদ্ধি কতটুকু। আমার সুরক্ষার কথা বিবেচনা করে সিকিউরিটি টিম এবং সর্বোচ্চ সিকিউরিটি কনসালট্যান্ট এখানে 5টি হেয়ারিং মেশিন লাগিয়েছে 5টি জায়গায়। তুমি যদি এটা আধা ঘন্টার মধ্যে বের করে দিতে পারো তাহলে আমি বুঝবো যে না তোমার ট্যালেন্ট অনেক বেশি। তখন ওদি তার মোবাইলের সেখানে স্টপ ওয়াচটি চালু করে টেবিলে রেখে বলে টাইম স্টার্ট নাও। এখন আমি তাহলে শুরু করছি খুঁজে খুঁজে বের করার। এরপর সে আঙ্কেলের রুমের পর্দার পাশ থেকে
এরপর বিভিন্ন জায়গা থেকে খুঁজতে থাকে এবং সব খোঁজা দেখে আঙ্কেল অবাক হয়ে যায়। এরপর সে আঙ্কেলের কাছে গিয়ে আঙ্কেলের বাটনে হাত দিলে সেখানে অবাক হয়ে যায় মিস সেন, কিন্তু বাটনের কাছেও আছে। এরপর বিভিন্ন জায়গা থেকে সে সেই 5টি হেয়ারিং মেশিনই বের করে দিলে আঙ্কেল তার বুদ্ধিমত্তার অনেক প্রশংসা করে এবং অনেক খুশি হয়। বলে যে হ্যাঁ, তুমি 5টি পেয়েছো এবং সেটা হাফ অ্যান আওয়ারেরও আগে। তাহলে জেন্টলম্যান, চলো এখন আমরা লাঞ্চ করি। বাসায় এসে মিস সেন সেই ট্রেনটি দেখে আর ভাবতে থাকে ওদের কথা, ওদের কিভাবে আঙ্কেলের বাসায় সব কিছু খুব কুইক বের করে ফেললো, কে সে আসলে। এবং আঙ্কেলকে বলেছে যে সব একেবারে ট্র্যাডিশনাল জায়গাতে লিসেনিংয়ের এগুলো রাখা হয়েছে এবং এটা দিয়ে ভালো শোনাও যাবে না, আপনি আপনার সিকিউরিটি কনসালট্যান্ট চেঞ্জ করুন। এরপরে সে এটা নিয়ে ভাবতেই অদি তখন শাওয়ার নিয়ে বের হলেই সে অদি পিছনটা দেখে বলে, তোমার পিঠে এগুলো কিসের দাগ, কী হয়েছিল এখানে? অদি বলে, বাদ দাও এটা, কেন তোমার হৃদয় কি পোড়াচ্ছে আমার পেছনের এই দাগগুলা দেখে যে তুমি জানতে চাচ্ছ? অদির কথায় কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায় মিস সেন। সিন কাট করে দেখানো হয় আঙ্কেল সেন তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে খোঁজ খবর নেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সব ছবিগুলো দেখায়, সে যে প্রথম রাতের ছবিগুলো, বলে তাদের ছবিগুলো দেখে মনেই হচ্ছে না কোনো ফেক রিলেশন তাদের মধ্যে আছে, আর আমি তার খোঁজও নিয়েছি, তার ব্যাকগ্রাউন্ড একেবারে ক্লিন। আঙ্কেল বলে, ব্যাকগ্রাউন্ড ক্লিন মানেই তো কোনো না কোনো ঘটনা আছে, আর আমার মনে হয় ওদিও তার আসল নাম নয়। আর হানকে খবর দাও, এখন হানেরই কাজ করার সময়। তখন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। সিন কাট করে পরদিন সকালে আমাদের দেখানো হয় অফিসে আবারও ওদি সেই সিকিউরিটি গার্ডের রুমে ঘুমাচ্ছে। সেখানে তখন মালিং চলে আসলে সে ঘুম থেকে উঠে মালিংকে শুভেচ্ছা জানায়। মালিংয়ের জব হয়েছে রিসার্চ ডিপার্টমেন্টে। সে বলে, সেদিন তো খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, তাই তোমার জন্য আজকে গিফট এনেছি। সে তাকে কফি আর খাবার ধরিয়ে দেয়, সে তো খুবই খুশি হয়, বলে থ্যাংক ইউ সিস্টার, আর বলে তুমি কিন্তু ভালো করে কাজ করো, মিস সেনের তোমার উপরে কিন্তু অনেক হোপ। বলে সে তখন তাকে আশ্বস্ত করে। তার ভাই তখন মালি চলে আসে আর বলে, সিস্টার মনে রেখো সে কিন্তু ম্যারিড, তাকে কিন্তু পাত্তা দিও না, আর তুমি কিন্তু আমার সিস্টার ভুলে যেও না। সিস্টার বলে, দাদা তুমি খুবই ওল্ড, বলে তাকে বাই দিয়ে সেখান থেকে চলে যায়। আর জুয়া ওদি বলে, তুমি বেশি কথা বলো ব্রাদার ইন ল, বলে সে যে আবার ঘুমাতে শুরু করলে বলে, কি বললা তুমি আমাকে ব্রাদার ইন ল, এত বড় সাহস তোমার? সে কোনো জবাব না দিয়ে আবার ঘুমিয়ে যায়। এরপরে দেখা যায় জোহা ওদিকে ঘুম থেকে ডেকে তুলছে, বলছে ওঠো, তোমার কাজের সময় শেষ, এখন বাসায় যেতে হবে। ওদি বলে, কিভাবে যাব, আমার ওয়াইফ এখন অফিসে কাজ করছে, আমি বাসায় যেয়ে কী করবো? ওয়াইফ যেখানে আমিও সেখানে। সে বলে, তো 1 নম্বরের হিপোক্রিট, সারাদিন এর ওর সাথে আড্ডা মারো আর রাত্রে খালি ওয়াইফ ওয়াইফ করো, এরকম করে বলে সে তখন। আর তখনই তাদের কারেন্ট চলে যায়। ইলেকট্রিসিটি যাওয়ার পরে বলে, চলো আমরা চেক করে আসি কোথায় কি হলো। মিস সেনকে দেখানো হয় মিস সেনেরও ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে কাজ করা একেবারে বন্ধ হয়ে গেছে, আর সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় মনে হয় মেন পাওয়ার কাট হয়ে গেছে। আর এদিকে ওদি আর মালিউ দেখছে যে হ্যাঁ, মেন পাওয়ার কাট হয়ে গেছে। চেষ্টা করছে মিস সেন সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলার, কেউ ফোন না ধরাতে সেও সেখানে দৌড়ে চলে যায়, আর তার ল্যাপটপটা ওয়ার্নিং সিগন্যাল দিচ্ছিল। এদিকে ওদিক খেয়াল করে যখন তারা যাচ্ছে তাদের পিছনে কে একজন দৌড় দেয়, তখন লিউকে বলে, তুমি ওদিক দেখো আমি দিক দেখি। লিউ ওই দিক গেলেই তাকে অজ্ঞান করে ফেলে দিলে সেও তখন সেখানে যায় মালিউ মালিউ করতে করতে। আর তখন তার কাঁধেও সেই শক দেওয়ার যন্ত্রটা ধরলে সেও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে। কিছুক্ষণ পরে সে চোখ খুলে দেখে যে আসলে কি হচ্ছে, বোঝার চেষ্টা করে। এরপরে সেখানে লাইট নিয়ে চলে আসে অ্যাসিস্ট্যান্ট আর মিশন। অ্যাসিস্ট্যান্ট আর মিশন মেন পাওয়ার রুমের মধ্যে ঢুকলে মিশন একদিকে যায়, অ্যাসিস্ট্যান্ট আরেকদিকে যায়। হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট অজ্ঞান হয়ে পড়ে গেলে মিশন দৌড়িয়ে এসে অ্যাসিস্ট্যান্টকে ব্যাকআপ দিলেই তার পিছনে এসে দাঁড়ায় বলে, রাশলি কাজ করো না, তাহলে তোমাকেও আমি অজ্ঞান করে দিব। আর মিস সেন বলে, তুমি যেহেতু এত দূর পর্যন্ত এসেছো তার মানে তুমি অফিসেরই লোক। এরপরে মেয়েটি কথা বলতে থাকলে তার দিকে তাকিয়ে বলে, তুমি। সিন কাট করে আবারও সিকিউরিটি গার্ডদের রুম দেখানো হয়। সেখানে মালিউ তার মাথায় ব্যান্ডেজ করেছে আর ওদি আবারও কফি খাচ্ছে আর জিমাচ্ছে। সেই সময়ে হঠাৎ করে ওদির ফোনে কল চলে আসলে ওদি কলটি রিসিভ করে, কিন্তু এই কলটির ওই পাশ থেকে যে কথা বলছে সে একজন মেয়ে। ব্ল্যাক ব্যাট ইন্টারন্যাশনালের মেম্বার জোহু ওদি, তুমি 2 বছর আগে জব ছেড়ে দিয়েছো, তোমার সাকসেস রেট 99.7%। তোমার সম্পর্কে কি আরও কোনো খবর তুমি জানতে চাও, নাকি তুমি হোটেলে চলে আসবে? বলে সে একটি হোটেলের রেস দিয়ে বলে আজ রাত 8টায় ঠিক মতো চলে আসবে। তার কানে কান দিয়ে সেখানে মিস্টার লিও শোনে এবং মালিউ বলে, কে ছিল মেয়েটা? জহুদি বলে, আননেসেসারি কোয়েশ্চেন করো না, আমি এখন বাইরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না ফিরছি ম্যাডাম যেন অফিসের বাইরে না বের হয়, তুমি ম্যাডামের দিকে দৃষ্টি রাখবে। এই বলে সে চলে যায় সেই হোটেলের বারে গিয়ে দেখে অনেকেই ড্রিঙ্কস করছে এবং হঠাৎ করে সেখানে তার উপরে হামলা করে এবং সেই হামলাকারী আর কেউ নয়, একটা মেয়ে।
মেয়েটি তাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করে যখন মারতে পারে না, নিজেই কপুকাত হয়ে যায়, তখন জহুদি তাকে জানায় যে আমি মেয়েদেরকে মারি না, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম, না হলে তোমাকে এখানেই শেষ করে দিতাম। সে জহুদির হাত দিয়ে বলে আমি তো তোমার উপরে ইমপ্রেস, তোমায় প্রেমে পড়ে গেছি, চলো না একটা ড্রিঙ্কস করি দুজন মিলে। সে করতে চায় না ড্রিঙ্কস, বলে তোমার বউয়ের নামে বলছি, অর্থাৎ সে বলে সেন জনসুর অনারে করো। সেন জনসু এদিকে অফিসে কাজ করাকালীন সময়ে একটি ফোন আসলে তাকে বলে আপনার মনে হয় এই সময় অফিসে কাজ না করে এই হোটেলে একটু চেক করা উচিত, এবং জহুউদির পিকচার পাঠিয়ে দেয়। সে জহুউদিকে ফোন দিলে জহুউদি ফোন রিসিভ করে না। এরপর সে তখন সরাসরি বের হয়ে যায় জহুউদির কাছে। গেটে যখন গেটম্যান খুলে দিতে চায় না, অর্থাৎ মালিউ, সে বলে আমাকে খুলে দাও, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। মালিউ কিছু বলতে পারে না, গেট খুলে দেয়, এবং গেট খুলে দেওয়ার পরে সে এসে জহুউদিকে কল করার চেষ্টা করলে জহুউদির ফোনে রিচ করতে পারে না এবং টেনশনে পড়ে যায়। সেন যখন গাড়ি নিয়ে যাচ্ছে তখন পুলিশরা তাকে দাঁড় করিয়ে বলে যে কোঅপারেট করুন ম্যাম প্লিজ, অর্থাৎ সে মাদকাসক্ত কিনা সেটা চেক করার জন্য তার মুখে যখন সেটা ধরে তো সে চেক করা এবং তাকে তার গাড়িটি ছেড়ে দেয়। আর এদিকে সেন বসে আছে সেই মেয়েটির সঙ্গে এবং তার সঙ্গে ড্রিঙ্কস করছে। ড্রিঙ্কস করতে করতে সেন তো পুরাই সেখানে টাল হয়ে যায়। আর মেয়েটি এই অবস্থারই সুযোগ নিয়ে ওদির কাছাকাছি হতে থাকে আর ওদিকে পুরোই সিডিউস করতে থাকে। ওদির তখনও জ্ঞান ছিল এবং সেই জন্য তাকে বাধা দিচ্ছিল, কিন্তু যখন সে কাছে যায় এবং কিস করতে চায় সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় তার ওয়াইফকে দেখে তো সে বেচারা লাভ দিয়ে উঠে ওয়াইফের কাছে গিয়ে বলে আমার কোনো দোষ নেই ডার্লিং, সে আমাকে এখানে নিয়ে এসেছে। তার ওয়াইফ বলে তোমাকে কোনো কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, বলে তার মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে সে তোমাকে ডিজার্ভ করে না, বলে হাজবেন্ডকে নিয়ে যখন সেখান থেকে চলে যায় মেয়েটি মনে মনে বলে ওদি আমার ম্যান, তুমি তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সিন কাট করে পরদিন সকালে দেখানো হয় ওদি ঘুমিয়ে আছে সোফায় আর তাকে জাগানোর চেষ্টা করছে মিস সেন এসে বলে উঠো, তাড়াতাড়ি উঠো, যেতে হবে তোমাকে। ওদি চোখ খুলে বলে আমি কোমরের ব্যথায় নড়তে পারছি না, তুমি আমার সঙ্গে কি করেছো কালকে রাত্রে, খারাপ কিছু করেছো নাকি? সে বলে তোমার সাথে কথাই আমি পারবো না, তুমি কি ছেলে না অন্য কিছু? বলে কেন, আমি কি ছেলে হিসেবে প্রমাণ দেইনি নিজেকে? সে বলে আমি আর কোনো কথা বলছি না, কাতার গ্রুপের একটা মিটিং আছে, সেখানে যেতে হবে, সবাই চাচ্ছে যাতে আমার বিজনেস মাঠে মারা যায়, সুতরাং আমি কাতার গ্রুপকে ইমপ্রেস করার চেষ্টা করছি। তখন ওদি বলে কাতার গ্রুপের বিজনেস কি খুবই গুরুত্বপূর্ণ? সে বলে হ্যাঁ। এই সময় কলিং বেল বাজলে ওদি ওই অবস্থায় দরজা খুলে দিয়ে দেখে মালিং এসেছে। মালিং তার শার্ট প্যান্ট খোলা অবস্থা দেখে খুবই এম্বারেস হয়ে পিছন ফিরে তাকিয়ে থাকে। আর যখন তার ম্যাডাম তাকে ভেতরে আসতে বলে তখন ওদি বলে আমার কিন্তু কোনো দোষ নেই, সব দোষ তোমার ম্যাডামের। আর মালিং তখন হাসতে হাসতে ভেতরে ঢোকে আর ভাবে ম্যাডাম এবং স্যারের মধ্যে অনেক ভালোই সম্পর্ক। সিন কাট করে দেখানো হয় মিস্টার হ্যানের অ্যাসিস্ট্যান্ট মিস্টার হ্যানকে বলে কাতার গ্রুপের মিটিংয়ে যেতে হবে, মনে থাকে যেন। কাতার গ্রুপের মিটিংয়ে চলে এসেছে মিস সেন তার হাজব্যান্ডকে নিয়ে, অর্থাৎ জোহো ওদিকে নিয়ে। ওদি বলছে দেখো তো আমাকে খুব হ্যান্ডসাম লাগছে না, বলে বেশি কথা বলো না, একটু সিরিয়াস হও। এরপরে যখন তারা সিকিউরিটি চেক করে তখন ফেস স্ক্যান করে ঢুকায় নাই মিস সেনকে, কিন্তু ওদি আর ঢুকতে পারে না। সে হেসে ক্যামেরার সামনে দাঁড়ালে সিকিউরিটি চেক হয় না, তার ফেস ডিলিট করতে পারে না। এবং সিকিউরিটি গার্ড বলে যে আমি তোমাকে চিনেছি, যদি তুমি কোনো কিছু মনে না করো তাহলে যদি একটু সাইডে আসতে খুব ভালো হতো, আমরা অন্যান্য গেস্টকে ভেতরে নিতাম। তখন মিস সেন তাকে বলে ঠিক আছে, তুমি তো খুবই স্মার্ট হয়ে আজকে এসেছো, দেখো কিভাবে ঢুকতে পারো, বলে মিস সেন ভেতরে চলে যায়। আর সে তখন সিকিউরিটিকে রিকোয়েস্ট করতে থাকে আমরা তো কলিগ, বুঝোই তো, একটু দেখো না কি করা যায়। তখন লোকটি বলে প্লিজ আপনি সাইডে দাঁড়ান, আপনার সঙ্গে আমি পরে কথা বলছি। তখন ওদি সাইডে দাঁড়িয়ে থাকে আর এদিকে অন্যান্য লোকরা ঢুকতে থাকে। আর এখানে মিস সেন এসে প্রথমেই একজন কাতার গ্রুপের চিফকে তার ফাইলটা দিয়ে বলে যে সে এই প্রজেক্টটা তৈরি করেছে এবং প্রজেক্টটা তাকে দেখার জন্য অনুরোধ করে। সে তখন সেই প্রজেক্টের রিপোর্টটা খুলে দেখে বলে রিপোর্টটা খুবই ইমপ্রেসিভ, আমি মনে করছি যেটা আমরা পরবর্তীতে দেখতে পারি। মিস সেন বুঝতে পারে তার প্রজেক্টে তাকে তেমন ইমপ্রেস করেনি। তার সঙ্গে ড্রিঙ্কস করতে করতে তখন তাকে আরও একটা প্রজেক্টের কথা বলে এবং তখনই কাতার গ্রুপের মেন কর্ণধার সেখানে উপস্থিত হয় লেডি এবং তার সাথে মিস্টার হ্যানকে দেখে তো সে বুঝতে পারে যে এখানে সে এই প্রজেক্টটি পাবে না। হ্যান এসে বলে জনসো কেমন হতো যদি অপটো ইলেকট্রনিক্স আর হ্যান গ্রুপ একসঙ্গে মিলে যেত এবং একসঙ্গে আজকে কাতার গ্রুপের সাথে বিজনেস করার জন্য আসতো। তখন জনসু বলে এটা আমি চাইনি এবং কখনো চাই না। তখন তাদের মধ্যে চলে আসে ওদি, এসে বলে ডার্লিং দেখো আমি চলে এসেছি, আমার ক্যাপাবিলিটি নিয়ে তোমার কি আর কোনো সন্দেহ আছে? এরপরে হ্যান তাকে বলে এই প্লেসটা তোমার জন্য নাই, তুমি কেন এখানে এসেছো? ওদি তখন বলে আমি আমার ওয়াইফের কথাই মেনে চলি, সুতরাং আমার ওয়াইফ যেখানে যায় আমিও সেখানে যাই, ওয়াইফ বলেছে আমাকে এখানে আসতেই হবে, সেজন্য আমি যেভাবেই হোক চলে এসেছি। তাদের কথা শুনে তখন সেখান থেকে চলে যায়
মিস সেন। মিস সেন কাতার গ্রুপের কন্যাকে যখন পাস করে চলে যাবে ঠিক সেই মুহূর্তে কাতার গ্রুপের মেয়েটি ওদিকে দেখে খুশি হয়ে দৌড়িয়ে এসে ওদিকে জড়িয়ে ধরে আর মাস্টার মাস্টার বলে চিৎকার করতে থাকে। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে আর ওদি নিজেকে সারানোর চেষ্টা করে এবং বুঝতে পারে তার ওয়াইফ এটাকে নেগেটিভলি নেবে। সে মেয়েটাকে একেবারে নিরস্ত করতে থাকলে মেয়েটি বলে, আমাকে চিনতে পারেননি মাস্টার, আমি তো এইটা, বলে আবারও তাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করে মিস সেন। আর তারপর সেখান থেকে মিস সেন চলে যায় আর ওদি তাকে বলে, প্লিজ আমাকে মাফ করবেন, আমার ওয়াইফ আছে, আমি আসছি, আপনি এরকম ননসেন্সের মতো কেন ব্যবহার করছেন। আর সে তখন বলে, মাস্টার তুমি চলে যাচ্ছ আমাকে ছেড়ে। আর তখন কাতার গ্রুপের অন্যান্য লোকজন মেয়েটিকে শান্ত করতে চেষ্টা করে। এই দৃশ্য দেখে হ্যান তো খুবই অবাক হয়ে যায় যে এখানেও ওদির তাহলে হাত চলে এসেছে। ওদিকে আর মিস সেনকে দেখানো হয় রেস্টুরেন্টে তারা ড্রিঙ্কস করছে। ওদির ওয়াইফের মিস সেন ডিরেক্টলি বলে যে প্রথমে তোমাকে দেখলাম রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে, এখন কাতার গ্রুপের এই মেয়েও তোমার গলায় ঝুলে পড়লো। তোমাকে নিয়ে যদি এত মেয়েরা এরকম করে তাহলে তো আমার রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেল, ঠিক না? ওদি তাকে আশ্বস্ত করে বলে, আমাকে তুমি বিশ্বাস করতে পারো আর আমি তোমার ঘুম কিছুতেই নষ্ট হতে দিব না, তুমি অনেক ভালো ঘুমাতে পারবে। তখন ওদিকে সে কাছাকাছি গিয়ে বলে, আসলে তুমি কে, আমাকে ঠিক করে বলো তো, কি তোমার পরিচয়, কেন সকল মেয়েরা তোমাকে দেখে ছুটে আসে? তখন হঠাৎ করে মনে পড়ে ওদির তার ভাইয়ের কথা। সে একদিন তার ভাই এরকম সমুদ্র পাড়ে বসা ছিল, সে এসে বলে, দোস্ত তুমি কি ভাবছো এখানে একা একা বসে বসে? তার ফ্রেন্ড বলেছিল, এইখানে বসে বসে আমি আমার বোনের কথাই ভাবছি, এরকম একটা পিসফুল দিন কখনোই পাইনি বোনের সাথে সময় কাটানোর। আর আমার বোন আমাকে নিয়ে সব সময় ভয়ে থাকে, সব সময় আমাকে জিজ্ঞেস করে তুমি কি করছো, কোথায় আছো। আর আমি কখনোই তাকে মিথ্যা বলতে পারি না, হার্ট করতে পারি না, কারণ আমার বোনটি খুবই সহজ সরল এবং সহজে সব কিছু বিশ্বাস করে নেয়। কেউ তাকে ধোকা দিক এটাও আমি চাই না। তুমি আমার বোনকে দেখে রাখবে তো আমার কোনো কিছু হইলে? তখন ওদি আসলে খুবই অবাক হয়ে গিয়েছিল তার ভাইয়ের কথায়। ঘটনা প্রেজেন্টে আসে, রেস্টুরেন্টে দেখানো হয় ওদি এবং মিস সেনকে, তারা দুজন ড্রিঙ্কস করছে। মিস সেন জিজ্ঞেস করে, তুমি আমার ভাইকে কিভাবে চেনো, এই কথার উত্তর আমাকে দাও। ওদি তখন চুপ করে থাকে, বলে, আমি আসলে তোমাকে এখন কোনো কিছুই জানাতে পারবো না, আমাদের জানানো যাবে না, জানালে তোমার অনেক ক্ষতি করবে তারা। তখন সে বলে, কারা তারা? এই সময় ওদি জবাব দিতে যাবে তার ফোনে কল চলে আসে অফিস থেকে, বলে আপনার অফিসের যাবতীয় গুরুত্বপূর্ণ ফাইল পাস হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। তখন তারা দুজনেই বলে, তাহলে এখনই আমাদের সার্ভার রুমে যাওয়া উচিত, কি হচ্ছে সার্ভার রুমে? এই বলে দুজনে দৌড় লাগাই। দেখানো হয় অফিসে তারা দৌড়াতে দৌড়াতে চলে আসে একেবারে সার্ভার রুমে। সার্ভার রুমে মিস সেন এসে প্রথমে তার হ্যান্ড স্ক্রিন অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট এবং তারপর আইরিশ চেকিং করে সেই রুমের মধ্যে ঢোকে এবং দেখে রুমের সব কিছু ঠিক আছে, কিন্তু কিভাবে তার সব কিছু পাস হয়ে চলে যাচ্ছে আর একটা কোম্পানির। এদিকে ওয়্যারের জায়গায় গিয়ে ওদি দেখে সেখানে একটা পিছনে ওয়্যার লাগানো আছে, অর্থাৎ একটা পেন ড্রাইভের মতো জিনিস লাগানো আছে, সেটা সে তখন খুলে ফেলে এবং এনে মিশনের হাতে দিয়ে বলে, এইটা লাগানো হয়েছে তোমার কম্পিউটারে যাতে করে তোমার সব তথ্য পাচার করা হয়। সে বলে, তখন কিভাবে এটা এসে কে লাগালো, কারণ আমার আইরিশ আর আমার হ্যান্ডপ্রিন্ট ছাড়া তো কিছুতেই সম্ভব নয়। তখন ওদি বলে, হ্যান্ডপ্রিন্ট তো খুবই সহজ, বোঝো তুমি আইরিশ কাকে কিভাবে দিয়েছিলে। তার মনে পড়ে সেদিন রাস্তায় পুলিশ তাকে ধরেছিল এবং মাদক চেকের সময় অনেকবার লাইটটি জ্বলানিভা করেছিল, অর্থাৎ তখনই আসলে তার আইরিশটা স্ক্যান করা হয়েছে এবং এভাবে তার আইরিশ এবং হ্যান্ডপ্রিন্ট চুরি করে এই রুমে ঢুকে সার্ভারে পেন ড্রাইভদের মতো জিনিসটা লাগিয়ে তার সব তথ্য পাচার করে নেওয়া হচ্ছে। এদিকে মিস্টার হ্যানকে দেখানো হয় সে আসলে তথ্যগুলো নিয়ে নিচ্ছিল। হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্ট জানায় 23% আসার পরে সব কিছু স্টপ হয়ে গেছে। সে তখন ভালো করে দেখে যে হ্যাঁ সব স্টপ হয়ে গেছে এবং বুঝতে পারে যে তারা সেই সার্ভারের পয়েন্টটিকে খুলে ফেলেছে, অর্থাৎ তারা বুঝতে পেরেছে। এরপর সে মোবাইল ওপেন করে দেখে সেখানে গ্রে জোনের অনেকেই নাম আছে এবং তখন তার কলিগরা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট বলে এটা হচ্ছে কিলিং লিস্ট, অর্থাৎ কে যে তাদেরকে কিল করতে পারবে এই টাকা দেওয়া হবে। তখন সে বলে, খুবই ভালো, আমি তো এই লিস্টের কথা জানতাম না, তাহলে গ্রে লিস্টে জোহউদ্দিন নামটিও ঢুকায় দাও। সিকিউরিটি গার্ডের রুমে জোহউদ্দিন ঘুমাচ্ছিল আর সেখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে মালিক, এসেই তার ফোন বের করে দেখায়, দেখো আমি যদি ভুল না করি তাহলে তোমার নাম চলে এসেছে গ্রে লিস্টে। সে বলে, না তুমি এটা ভুল দেখছো। সে বলে, শুনে আমি বোকা হতে পারি কিন্তু আমি ব্লাইন্ড না, এই দেখো, বলে সে তার নামটি দেখায়, বলে তোমার নাম সবার নিচে আছে এবং তোমার জন্য প্রায় 1 লক্ষ ইউয়ান ঘোষণা করা হয়েছে। আর দেখো লিস্টের 1 নম্বরে আসে চ্যাংমিং, তার জন্য রয়েছে 15 লক্ষ।
তুমি তো অনেক ভ্যালুয়েবল হয়ে গেছো, তুমি কিভাবে এরকম হলে বলো তো? আমার তো ভাবতেও ভালো লাগছে। গ্রে লিস্টের একজনের সঙ্গে আমি বসে বসে জব করি, সারাদিন তার সঙ্গেই কথা বলি। এরপরে সে তার ছবিটি মিলাতে থাকে তার চেহারার সাথে আর বলে আসলেই তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে গ্রে লিস্টে। এদিকে গ্রে লিস্টে জহু উদির নামের পাশে টাকার অ্যামাউন্টটি বসে বসে দেখতে থাকে জহু উদি আর বেসমেন্টে পাহারা দিতে থাকে। সেই সময় হঠাৎ করে একটা শব্দ হলে সে সচকিত হয়ে যায় আর একটি জায়গা থেকে আলো এসে চোখে লাগলে তারপরে চোখটি আস্তে আস্তে খুলে দেখতে পায় সেই মিস্টেরিয়াস মেয়েটি আবার তার কাছে এসেছে। এসেই বলে আবারও অনেকদিন পর তোমার সাথে দেখা। জহুদি বলে তুমি কি সেই $1,00,000 নেওয়ার জন্য আমাকে মারতে এসেছো? মেয়েটি বলে আমি তোমাকে মারতে আসবো এটা তুমি ভাবতে পারলে? আমি তো তোমাকে অনেক আগেই আমার মন দিয়ে ফেলেছি। জহুদি বলে আমি তো তোমাকে বিশ্বাস করি না। মেয়েটি এদিকে তাকে ট্র্যাপ করতে গিয়ে তাকে মেরে ফেলতে চেয়েও তার সঙ্গে মারামারি করতে থাকে এবং তাকে মেরে ফেলতে পারে না। জহুদি তাকে পরাজিত করে ফেললে সে বলে আমি তো আবারও তোমার উপরে ইমপ্রেস হয়ে গেলাম। ওদি বলে এটা সেকেন্ড টাইম তোমাকে ছেড়ে দিচ্ছি। মেয়ে বলে আমার পিছনে এসো না। তখন সে বলে তুমি কি জহুদি না অন্য কিছু? আমি কিন্তু তোমার সম্পর্কে আরও খোঁজখবর নিচ্ছি। ওদি বলে বেটার তুমি আমার সম্পর্কে খোঁজ না করো। সেই সময় সেখানে একটা গাড়ি চলে আসলে মেয়েটিকে ছেড়ে দেয় ওদি। মেয়েটি চলে যায়। সিন কাট করে দেখানো হয় আবারও সেই সিকিউরিটি গার্ডের রুমে বসে আছে ওদি এবং ঝিমাচ্ছে। ওদির কাছে এসে হাতের একটা কাটা দেখিয়ে মালিও বলে দেখো না আমার হাতের এই কাটা কিছুতেই শুকাচ্ছে না, এটা কি হতে পারে বলো তো? তখন তাকে ওদি ভয় দেখাতে থাকে, বলে তোমার হাত কেটে ফেলা লাগতে পারে, এই নাও মেডিসিন বক্স, এখান থেকে তুমি ট্রিটমেন্ট করো, না হলে কিন্তু দেখবা হাতের এই ঘা অনেক বেড়ে যাবে। আর তখন মালিও সেখানে মেডিসিনগুলো বের করতে থাকে আর ওদি ঝিমাতে যাবে সেই সময় সেখানে মালিং চলে আসে। মালিং এসে বসলেই ওদি বলে তোমাকে একটা খারাপ খবর দিই, তোমার ভাই তো মনে হয় আর বাঁচবে না, তার মনে হয় হাতটা কেটেই ফেলতে হবে। মালিং তখন এই কথা শুনে অনেক কাঁদতে থাকে, বলে দেখি হাতে কি হয়েছে, অস্থির হয়ে যায়। আর মালিও তখন ওদিকে বকা দিতে থাকে যে ওদি তুমি না একটা এই ছোট মেয়েকে এরকম করে কেউ ভয় দেখায়। ওদি মালিংকে জিজ্ঞেস করে তোমার ম্যাডাম এত রাত ধরে কি ওভারটাইম কাজ করছে বলো তো? তখন মালিং বলে আসলে আমাদের যে অ্যাকুইজিশন সেটা তো হয়নি অন্য কোম্পানির সাথে, তাই ম্যাডাম কাতার গ্রুপের বিজনেসটি ধরার চেষ্টা করছে আর এই জন্য অনেক পরিশ্রম করছে। সিন কাট করে মিশনের আঙ্কেলকে দেখানো হয়। আঙ্কেল সেন ডিসকাস করছে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কেন জনসু এই বিজনেসটাকে অর্থাৎ অপটো ইলেকট্রনিক্সকে অ্যাকুইজিশন করতে দিল না। এটা অ্যাকুইজিশন না হওয়ার কারণে আমাদের পারিবারিক বিজনেসটাও আর এক হলো না, হান গ্রুপ একাই রয়ে গেল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে আসলে আমার মনে হয় জনসু অনেক বেশি কনফিডেন্ট এবং তারও কিছু টাকাও রয়েছে, যার কারণে সে অ্যাকুইজিশন না করে কাতার গ্রুপের বিজনেস ধরতে চাচ্ছে। আর আমার মনে হয় এখানে ওদিরও হাত রয়েছে। আমি তো ওদিকে নিয়ে কিছুই বুঝতে পারছি না, ওদিকে না কাতার গ্রুপের মেন লেডিকে বাঁচিয়েছিল নাকি একবার প্রাণে, এটা কিভাবে সম্ভব হতে পারে? তার আঙ্কেল বলে যাই হোক না কেন কাতার গ্রুপের সাথে যদি বিজনেস এক্সটেন্ড করতে চাই সেটাও খারাপ হবে না, কিন্তু সেটা ফ্যামিলির ফুল বিজনেসের সাথে হতে হবে, শুধু অপটো ইলেকট্রনিক্সের সাথে নয়, এবং এটা তুমি একটু খেয়াল রাখো। সিন কাট করে দেখানো হয় কাতার গ্রুপের মিস্টার হ্যানকে জিজ্ঞেস করছে কেন একজন লিয়াজো অফিসার মিস্টার লিজিয়ানকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো অপটো ইলেকট্রনিক্সে, আমি তার ব্যাখ্যা চাই। তখন মিস্টার হ্যান বলে কারণ লিজিয়ান আর জনসু তারা চাইল্ডহুড ফ্রেন্ড, আমি তাকে দিয়েছি এই জন্যই যে তারা দুজন যেন এক হতে পারে মিস, আর আপনি তখন জহুদিকে পেয়ে যাবেন। মিস জানায় এটা কি ঠিক হবে? তখন মিস্টার হ্যান বলে অবশ্যই ঠিক হবে, কারণ লিজিয়ান আর জনসু তারা চাইল্ডহুড ফ্রেন্ড এবং সুইট হার্ট, তাদের দুজনের বিয়ে হওয়ারও কথা ছিল কিন্তু বিয়ে করেনি জনসু, সে বিয়ে করেছে জহুদিকে এবং জহুদিকে সে এখন শুধুমাত্র ইউজ করে। এটি শুনে তো খুবই অবাক হয়ে যায় মিস এবং বলে যদি আমার মাস্টারকে সে শুধু ইউজই করে তাহলে তো এটা আমার দায়িত্ব যে আমি আমার মাস্টারকে বাঁচাবো, ঠিক না? তখন মিস্টার হ্যান বলে হ্যাঁ। পরদিন দেখানো হয় চলে গেছে মিস সেই অফিসে অর্থাৎ জনসুর অফিসে। জনসু তাকে স্বাগত জানালে মিস অফিসের চারিদিকে দেখে বলে এই অফিসটাকে নতুন করে ডেকোরেট করতে হবে এবং আমি এটার জন্য ভাবছি ফিনান্সও করব। খুশি হয়ে যায় তখন জনসু বলে হ্যাঁ মিস সেটা তো অবশ্যই হবে, তার আগে আপনি একটু বিজনেস প্ল্যানটা দেখে নিন। বলছে আমি নয়, আসলে বিজনেস প্ল্যান দেখবে আমার লিয়াজো অফিসার। এতে করে খুবই অবাক হয়ে যায় জনসু বলে লিয়াজো অফিসার। তখনই মিস লিয়াজো অফিসার হিসেবে সামনে হাজির করে লিজিয়ানকে। লিজিয়ানকে দেখে একটু অবাক হয়ে যায় জনসু যে আবারও লিজিয়ানকে তাকে ফেস করতে হবে এবং সে তখন কোনো কথাই মিসকে আর বলতে পারে না। মিস বলে তোমরা তাহলে ঠিক মতো কাজ করো। আর এদিক ওদিক তাকিয়ে সে মাস্টারকে খুঁজতে থাকে, বলে আমার মাস্টার কই, তাকে তো দেখছে না। এরপরে বলে আমার সিকিউরিটি সহ আমরা সবাই একটা এই অফিসের ট্যুর দিব, বলে সে সিকিউরিটি সবাইকে নিয়ে অফিসের ট্যুর দেওয়ার জন্য চলে যায়। আর মিশন রয়ে যায় লিজিয়ানের সঙ্গে বসে কাজ করার জন্য। লিজিয়ান তো খুবই খুশি। লিজিয়ান জিনচুকে সরি বলে জিনচু আমি আসলে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। জিনচু বলে আগের কথা না বলাই ভালো, কিন্তু লিজিয়ান বলে যে আমরা কি আবারও পাস্ট লাইফে ফেরত যেতে পারি না, আমাদের কত স্মৃতি।
তখন জিনসু বলে, এটা ভুলে যাও যে আমাদের কোনো পাস্ট ছিল, প্রেজেন্ট নিয়ে যদি তুমি আগাতে চাও তাহলে আমি তোমার সাথে কাজ করব। তখন বলে, ঠিক আছে চলো আমরা কাতার গ্রুপের বিজনেস নিয়ে ডিসকাস করি, তুমি তো জানোই প্রায় $80 মিলিয়ন এই প্রজেক্ট, সুতরাং অনেক বড় প্রজেক্ট। সে তখন সোফায় বসে পড়ে জিনসুর পাশে। মিস তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে বলে এটা একটা খাবার প্যাকেট বের করলে দেখে সবই এগ আইটেম। সেভাবে এগ আইটেম সে তাকে খেতে দিচ্ছে কেন, লিজিয়ানকে ভুলে গেছে এগে তার অনেক অ্যালার্জি। এরপরে সে জোরাজোরি করতে থাকে যে তুমি যদি এটা না খাও তাহলে মিস এম্বারেস ফিল করবে। তখন একটা এগের আইটেম নিয়ে সে খেয়ে নেয় আর মনে মনে বলে, ওদি এবার তোমাকেই আমাকে সেভ করতে হবে। কিছুক্ষণ পরে সেই এগের রিয়াকশানে তার খুবই খারাপ লাগতে থাকে এবং সে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে বসে পড়ে। তারপরে লিজিয়ান দৌড়িয়ে এসে বলে, তুমি কি অসুস্থ হয়ে গেছো, তাহলে তোমাকে কি হসপিটালে নিতে হবে? এরপর সে তাড়াতাড়ি সেনকে নিয়ে হসপিটালে দৌড় লাগায়। সিন কাট করে দেখানো হয় মালিও দৌড়াতে দৌড়াতে চলে আসে ওদির কাছে। ওদি তখনও বসে ঝিমাচ্ছিল। সে ডেকে বলে, ওদি বিশেষ একটা খবর আছে দেখো। সে মোবাইলে বের করে দেখায় কাতার গ্রুপের লিয়াজু অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে দেখছো কে, লিজিয়ান। লিজিয়ানকে কিন্তু কিছুতেই ম্যাডামের বাসায় ভিড়তে দেওয়া যাবে না, বুঝেছ? আর সে কিন্তু এই কাতার গ্রুপের লিয়াজু অফিসার হিসেবে প্রায়ই আসবে এবং ম্যাডামের সঙ্গে ভিটে যাবে। তুমি তো তাকে চিনেছো ঠিক না? তখন সিরিয়াসলি জৌদি বলে, তুমি সব বিষয় নিয়ে কেন মাথা ঘামাচ্ছ আর আমাকে ঘুমাতে দিচ্ছ না বলো তো, এটা নিয়ে আমরা পরে চিন্তা করতে পারি। তখন মালিও সেখান থেকে চলে যায় আর ওদি বসে বসে ভাবে তাহলে একজনের মন খারাপ হওয়ার সময় চলে এসেছে। এরপরে সিন কাট করে দেখানো হয় অফিসের সামনে ওদি ফিরছে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। মিশনের অ্যাসিস্ট্যান্ট অসুস্থ ছিল, তাকে সে বলছে তুমি মিল্ক অ্যাভয়েড করবে। আর এই সময় সেই লিজিয়ান চলে আসলে তাদেরকে দেখে বলে, অফিস আওয়ারে তোমরা দুজন ডেট করছো, এটা কি পারমিটেড? আর সে ওদি দিকে তাকে বলে, তুমি তো ম্যারিড, তুমি তো ধোকা দিচ্ছ মিস সেনকে। মিস সেন থাকা সত্ত্বেও তুমি ওর সঙ্গে এরকম করে ঘুরে বেড়াচ্ছ, মিস সেন কি এটা জানে? ওদি তখন তার দিকে তাকিয়ে বলে, এসব কি আজে বাজে কথা বলছো? ওদি আরো বলে, তুমি তো কাতার গ্রুপের লিয়াজু, তো আমার আর অ্যাসিস্ট্যান্টের ব্যক্তিগত ব্যাপার নেই, কেন লিয়াজু করতে চাচ্ছ? এখান থেকে চলে যাও। তখন সে চলে গেলে ডাক্তারই বলে যে আমি তাহলে যাচ্ছি ওদি, বলে ওদিকে বিদায় জানিয়ে চলে যায়। সিন কাট করে দেখানো হয় বসে আছে মিস সেন তার অফিসিয়াল কাজ করছে আর সেখানে লিয়াজু অফিসার এসে হাজির হয়ে বসেই মিস সেনকে বলে, তুমি কি জানো তোমার হাজব্যান্ড এখানকার সিকিউরিটি গার্ড ওদি তোমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কি করে বেড়াচ্ছে? অ্যাসিস্ট্যান্ট তখন মাথা দুলিয়ে বলে, না ম্যাডাম আমি কোনো কিছুই করিনি, সবই মিথ্যা। তখন মিস সেন বলে যে তুমি কিন্তু কাতার গ্রুপের লিয়াজু অফিসার, সুতরাং কাতার গ্রুপের যাবতীয় বিষয় নিয়ে কথা বললে মনে হয় ভালো হয়। আর তুমি এই অফিসের কিন্তু সিকিউরিটি ইনচার্জও নও, আবার ডিসিপ্লিনারি কমিটির সদস্য নয়, এটা মনে রেখো, এটা আমার অফিসিয়াল ম্যাটার। এরপরে মিস সেনকে আর কোনো জবাব না দিয়ে অন্যান্য কলিগদের দিকে লিজিয়ান তাকে বলে যে তোমরা যে প্রজেক্টের রিপোর্টটা তৈরি করেছে রিপোর্টটা মোটেও ভালো হয়নি, এখন এখান থেকে দূর হয়ে যাও এবং রিপোর্টটা তৈরি করো। সে এমন রাগ করে এবং রাফলি বলে। পরে মিস সেনকে বলে, তুমি কি মন খারাপ করেছো? তোমার অফিসের কর্মীদের সাথে আমি রাফলি কথা বলেছি। মিস সেন বলে, না, যদি তোমার প্রপোজাল পছন্দ না হয় তুমি রাফলি কথা বলতেই পারো। এই কথা বলতে বলতে তখন সে মিস সেনের হাতে হাত রাখলে সেই সময় সেখানে চলে আসে ওদি আর একজন সিকিউরিটি গার্ড। ওদি এসে হাত সরিয়ে বলে, তার চেয়ার সরিয়ে দিয়ে বলে যে এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে মিস্টার, আর তাদের মাঝখানে ঢুকে পড়ে। তখন সেখানে লিজিয়ান বলে যে তুমি এখানে কেন এসেছো, সিকিউরিটি গার্ড এই অফিসে তো আসার দরকার নেই। সে বলে, না, আমরা সব জায়গায় যেতে পারি সিকিউরিটি চেকের জন্য। এরপরে তখন মিস সেনের দিকে তাকালে মিস সেন বলে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, সুতরাং তোমার একটা পাওনা আছে, তো কি বলো আজকের ডিনারটার দাওয়াত তোমাকে দিলাম। লিজিয়ান তখন বলে, শিওর, কেন নয়। তারা তখন দুজন মিলে সেখান থেকে উঠে চলে যায় ডিনার করার জন্য। আর সেই মুহূর্তে সেখানে মালি এসে বলে, যদি এটা তো মোটেও ঠিক না, ম্যাডাম তোমাকে ছেড়ে তাকে নিয়ে ডিনারে গেল, তুমি এটা কিভাবে সহ্য করবে? ওদি বলে, আর কিছুটা সময় সহ্য করি, তারপর দেখো আমি কি করি। এরপরে দেখানো হয় লিজিয়ান আর মিস সেন বেসমেন্টে তারা কারে উঠেছে ডিনার করতে যাবে, সেই জন্য কারে উঠে লিজিয়ান আসলে ছাড়ে না, বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে যে দেখো আমি লিয়াজু অফিসার হিসেবে কাজ করছি এবং আমার জন্যই তুমি $80 মিলিয়ন এই প্রজেক্টটা পেয়ে যাবে আমি মনে করি, সুতরাং তুমি আমাকে নিয়ে কি ভাবছো? এখানে মিস সেন তার বকর বকর শুনতে শুনতে তার মাথা ধরে যায়। এমন সময় ওদির মেসেজ চলে আসে। সে ওদির মেসেজে চলে এসেছে যে লিয়াজু অফিসার থেকে তাকে ফায়ার করা হয়েছে, এখন কি ওকে আছে? তখন সে চুপচাপ থাকে, বলে যে আমার মনে হয় লিজিয়ান তোমার আর বেশি কথা বলার দরকার নাই, তোমাকে ফায়ার করা হয়েছে কাতার গ্রুপ থেকে। সে বলে, তুমি আবারও আমার সঙ্গে ফাজলামো করছো কেন বলো তো? লিজিয়ান তার কথা সিরিয়াসলি নিচ্ছেই না দেখে সে আসলে খুবই হতাশ হয়ে হাসতে থাকে। কিছুক্ষণ পরে লিজিয়ানের কল আসে কাতার গ্রুপ থেকে। লিজিয়ানকে জানানো হয় যে আপনাকে আপনার অফিস থেকে ফায়ার করা হয়েছে, আপনার পদ থেকে।
এই সময় লিজিয়ান বারবার বলতে থাকে আমার কথা শুনুন, আমাকে তো কারণ দেখানোর সুযোগ দিন। কিন্তু ওই পাশ থেকে কেউ তার কোনো কথাই শোনে না, কারণ দেখানোর সুযোগ তো অনেক বড় কথা। তারপর সে ফোন রেখে দিয়ে ভাবে এটা তো হওয়ার কথা নয়, কেন এটা হলো। সেই সময় সেখানে গাড়ির দরজা খুলে মাথা দিয়ে জো ওদি বলে এখন কেমন লাগছে, আমার মনে হয় তুমি আর যেহেতু লিয়াজো অফিসার নাই সুতরাং তোমার আর এখানে কোনো ডিউটিও নাই, বলে তাকে কার থেকে বের করে দেয়। আর তারপরে মিস সেন তাকে জানায় যে এটা তুমি খুব দ্রুতই করেছো এবং খুব ভালো করেছো। ওদি বলে মিস্টার হ্যানকেও কিন্তু কাতার গ্রুপের সব রকম কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তোমার গ্রুপে এখন এই কাজ পাবে, কোনো সমস্যা নেই। তখন মিস সেন তার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি কে আসলে, আমাকে বলো তো, একদিনও উত্তর দাও না, তুমি আসলে কে আর কিভাবে তুমি এই কাজগুলো করছো? কাতার গ্রুপের মিসকেই তুমি কিভাবে চেনো? ওদি কোনো কথার জবাব না দিয়ে তাকে একেবারে কাঁধে তুলে নেয়, বলে এখন আমাদের বাসায় যাওয়ার সময়, এবং তাকে নিয়ে যেয়ে কারে বসিয়ে দেয়। আর মিস সেন বলে না, আমার উত্তর চাই। সে যেতে চাইলে তার টাই ধরে তাকে কাছে টেনে আনলে সেখানে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। কিন্তু দুঃখের বিষয় সেই সময় তারা যখন কাছাকাছি আসবে ওখানে তাদের চোখে লাইটের আলো ফেলে আরেকজন সিকিউরিটি গার্ড ইউ, এবং সিকিউরিটি গার্ড এসে বলে কি করছো তোমরা, আমি কিন্তু দেখিনি। তারা দুজন সচকিত হয়ে তখন দূরে চলে যায় নিজেদের কাছ থেকে। আর সিন এখানে কাট করা হয়। এদিকে মিস্টার হ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে খবর দেয় যে তাদের অ্যাটেম্প্ট আনসাকসেসফুল হয়েছে। সিন চেঞ্জ করে দেখানো হয় লিফটে একজন ব্যক্তিকে মেরে ফেলে রাখা হয়েছে, এবং কে ফেলে রেখেছে তার পরিচয় এখানে রিভিল করা হয় না, শুধুমাত্র দেখানো হয় মুখে মাস্ক পরে একজন যাচ্ছে। সিন কাট করে দেখানো হয় খাবার রেডি করে দিয়েছে ওদি মিস সেনকে। মিস সেন বলছে যে তার খাওয়ার মুড নেই। ওদি বলে যে সে তার পছন্দের মেনু রেডি করে রান্না করে দিয়েছে। ওদি চাচ্ছে যেভাবেই হোক তার মুড ঠিক করতে, কিন্তু মিস সেন এটা বুঝতে পারে এবং সে চুপচাপ থাকে। এর মধ্যে সঞ্জুর মোবাইলে একটি মেসেজ চলে আসে তার একজন মিস্টেরিয়াস শেয়ার হোল্ডার মিস্টার ঝেংকে নিয়ে। মিস্টার ঝেংয়ের এই মেসেজটি দেখে সে খুবই চিন্তিত হয়ে যায়, আর ওদিও বুঝতে পারে নিশ্চয়ই টেনশনের কোনো ব্যাপার আছে। এদিকে মিস্টার হ্যানকে দেখানো হয় সে এই অপটো ইলেকট্রনিক্সের একটি দুটো কার্ড আসলে একত্রিত করে আর বলে সব ইনফরমেশনই আমি পেয়ে যাব কয়েকদিনের মধ্যে। ওদিকে দেখানো হয় ওদি আসলে আবারও সেই ঘুমাচ্ছে তার সিকিউরিটি গার্ডের রুমে। আর সেখানে মালিও সে দেখে যে ওদির নাম আরও ওপরে উঠেছে এবং ওদির জন্য আরও বেশি টাকা ধরা হয়েছে। সে তখন চমকায় গিয়ে ফোনটি দেখায় ওদিকে আর বলে দেখো গে লিস্টে এখন তোমার নাম সবার উপরে, আর এই যে গ্রে জোনটা রয়েছে অর্থাৎ গ্রে লিস্টটা রয়েছে এইখানে 1 নম্বরে রয়েছে চেংমিংয়ের টাকাটাও কিন্তু আরও অনেক বাড়ানো হয়েছে। এই আপডেটটা দিয়ে সে চলে গেলে এরপরে ওদির মোবাইলে একটি মেসেজ চলে আসে। মেসেজটি অন করতে তার মাথা খারাপ হয়ে যায়। একটা মেয়েকে কাপড় দিয়ে মাথা ঢেকে রেখে চাকু ধরা হয়েছে গলায়। সে তো মনে করে এটা জনসু, এবং সাথে সাথে উঠে দাঁড়িয়ে সেই অ্যাড্রেসে ফোন দিতেই তারা জানায় যে তুমি এখনই যেখানে আসো চলে আসো, না হলে তাকে মেরে ফেলবো। আর এক মুহূর্ত না দেরি করে ওদি সেখান থেকে দূর লাগায়। মালিয়ের কথারও জবাব দিতে পারে না। মালিও তখন তাকে পিছন থেকে ডাকতে থাকে। কার নিয়ে দেখা যায় চলে এসেছে অলরেডি সেইখানে সেই ঠিকানায় ওদি ওই ঠিকানায় রুমের মধ্যে প্রবেশ করতেই দেখে সেখানে দরজায় লেখা আছে সারপ্রাইজ ইজ হেয়ার। তারপরে সে সেই দরজাতে ওই লেখাটা দেখে ইনসাইডে সারপ্রাইজ আছে, সে ইনসাইডে ঢুকে। ইনসাইডে গেলে সেখানে দেখে অনেকগুলো গুন্ডা সেই মেয়েটিকে মুখে কাপড় দিয়ে বেঁধে তার গলায় চাকু ধরে রেখেছে। যে চাকু ধরে রেখেছে সেই আসলে প্রধান। সে তাকে বলে যে তুমি যদি 1 মিনিটের মধ্যে এই মেয়েকে বাঁচাতে পারো তাহলে আমি এই মেয়েকে ছেড়ে দেবো, আর না হলে এই মেয়ে মারা যাবে, দেখি তুমি কতটা ট্যালেন্ট। এরপরে 1 মিনিটের সেখানে স্টপ ওয়াচ সাইডে দেখানো হয় আর মারামারি করতে থাকে। প্রায় 46 সেকেন্ডের মধ্যে সবাইকে মেরে একেবারে কুপোকাত করে ফেলে ওদি এবং পৌঁছায় যায় সেই লিডারের কাছে। লিডার তো তার কর্মদক্ষতা দেখে এবং ফাইটিং স্কিল দেখে মুগ্ধ হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায়। সাথে সাথে ওদিকে বলে ঠিক আছে আমি হার মেনে নিচ্ছি, আমি ওকে আটকে রেখেছি, কোনো সমস্যা নাই, ও এখন তোমার, আমরা চলে যাচ্ছি, আমাদের তোমাকে মারার জন্য যে টাকা দেবে সেই টাকার দরকার নেই, বলে তারা গাড়ি নিয়ে চলে যায়। ওদি তখন তার মুখটি খুলে দেয়, হাতের বাঁধনটি খুলে দেয়। মুখটি খুলে দিতে সে দেখে যে এটা আসলে জনসু নয়, মিস সেন নয়, এটা আসলে সেই মিস্টেরিয়াস মেয়েটি তো খুবই অবাক হয়, বলে তুমি আমাকে বাঁচাতে এসেছো, আমি তো খুবই ইমপ্রেসড, এবং তার কাছাকাছি হয়ে আবারও তাকে সিডিউস করতে থাকে। ঠিক সেই সময় ওদি বুঝতে পারে যে ওদির উপরে আসলে
আসলে নজর রাখা হচ্ছে এবং ওদি তখন জোরে চিৎকার করে বলে, তোমার যদি ছবি নেওয়া হয়ে থাকে আর আমার পরে স্পাইগিরি করা হয়ে থাকে তাহলে নেমে আসো প্লিজ। ওপরে দেখা যায় মালিউ তার পিছু করতে করতে সেখানে চলে এসেছে। সে মালিউকে বলে, যা ছবি তুলেছ সব ডিলিট করে দাও। কিন্তু মালিউ বলে, আমি তো অলরেডি পাঠিয়ে দিয়েছি ছবিগুলো। এদিকে দেখানো হয় শেয়ার হোল্ডার জনসুর যারা সিক্রেট শেয়ার হোল্ডার ছিল তাদেরকে মিস্টার হ্যান প্রচণ্ড টর্চার করছে শেয়ারগুলো তার নামে হস্তান্তর করার জন্য। এই শেয়ার হোল্ডারদের এরকম বাজে অবস্থা করে করে সে শেয়ারগুলো নিজের নামে নিয়ে তারপরে জনসুর কোম্পানিটা অর্থাৎ অপটো ইলেকট্রনিক্স নিজের নামে করে নিতে চায়। শেয়ার হোল্ডাররা না চাইলেও কিন্তু অতিরিক্ত মারের কারণে তাদের নামে থাকা শেয়ার হোল্ডার আর শেয়ারগুলো সব কিছুই মিস্টার হ্যানকে হস্তান্তর করে দেয়। এতে করে মিস্টার হ্যান ভালো রকমের একটা শেয়ার পেয়ে যায়। এদিকে তো ঔদির বাসায় 12টা বেজে গেছে। শনসুর মোবাইলে ঔদি আর ওই মিস্টেরিয়াস মেয়েটির ছবি পাঠিয়ে দিয়েছে মালিউ তাকে ছবি পাঠানোর পর সে খুবই রেগে আছে। ঔদি তাকে বোঝানোর চেষ্টা করে যে তার মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, সব কিছু ব্যথা, কিন্তু সে কোনো কথাই না শুনে বলে যে তোমার সাথে এগ্রিমেন্ট ছিল এই 1 বছরের মধ্যে তুমি কোনো মেয়ের সাথে রিলেশনে যাবে না। যেহেতু তুমি বারবার বিভিন্ন মেয়েদের সঙ্গে রিলেশনে যাচ্ছ আর এটি সবার সন্দেহ ক্রিয়েট করবে, $2 মিলিয়ন তুমি ডলার আমাকে দিয়ে আমার কাছ থেকে তুমি ছুটকারা পাবে, এটাই এগ্রিমেন্টে লেখা ছিল। সে তো অবাক হয়ে যায়, বলে 2 মিলিয়ন আমি কোথা থেকে পাবো, আমার তো এখন কোমরও ব্যথা করছে শুনে। সে কোনো কিছু না শুনে অফিসে চলে যায়। অফিসে দেখানো হয় খুব মন খারাপ করে আছে এখানে মিশেন, কারণ তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় মালিং যে সব শেয়ার হোল্ডারদেরকে নিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে শেয়ার মিস্টার হ্যান, এবং তার অবজেক্ট এখন এই কোম্পানিটাকে গ্র্যাব করা অর্থাৎ এই কোম্পানির সিইও হয়ে যাওয়া। তখন সেখানে মিশেন বলে, আমি লাস্ট পর্যন্ত দেখতে চাই কি করে মিস্টার হ্যান। ওদি বলে, আমি কিভাবে কোনো হেল্প করতে পারি তোমার? সেন জানায়, না তুমি তোমার কাজ করো গিয়ে। তখন ওদি সেখান থেকে চলে যায় এবং যে সেখানে ছবি তুলতে থাকে সে মালিউ তার মোবাইলটি দিয়ে বলে, এবার নিশ্চয়ই আমার খুব ভালো ছবি এসেছে। মালিউয়ের ছবি তুলতে তুলতে মালিউকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, যদি বিলিয়নার কোনো ব্যক্তির ছেলে তার টাকা পয়সা ধন সম্পদ রাখতে চায় কোথায় রাখবে? মালিউ বলে, ব্যাংকে রাখবে। এরপর তার মনে পড়ে যে শনসুর ভাই তাকে যখন লকেটটি দিয়েছিল আর বলেছিল লকেটটি সাবধানে রাখবে, আর এই যে নাম্বার, এই নাম্বারটা তুমি অবশ্যই মনে রাখবে, এই নাম্বার অনেক গুরুত্বপূর্ণ নাম্বার, বলে তাকে সেই কাগজ এবং চেনটি হাতে ধরিয়ে দিয়েছিল। এটি মনে পড়ার পরে আর মালিউয়ের কথাটা শোনার পরে তার মনে হয় যে তাহলে তাকে ব্যাংকে যেতে হবে। এরপর সে ছুটতে থাকে। মালিউ তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? জবাব না দিয়ে সে চলে যায়। আর দেখানো হয় শনসুর কোম্পানিতে এসে মিস্টার হ্যান ওয়েট করছে। মিস্টার হ্যান ঘুরে দেখছে আর বলছে, আর কিন্তু বেশি সময় নেই, আসো মিটিংয়ে বসা যাক। তখন সেখানে তার সঙ্গে সঞ্চু মিটিংয়ে বসে আর মোবাইল চেক করতে থাকে। মিস্টার হ্যান বলে, তুমি এত মোবাইল চেক করছো, আশিওর হয়ে আছো নাকি তোমার জন্য কোনো নতুন খবর অপেক্ষা করছে? আর এদিকে ওদিকে দেখানো হয় একটা ব্যক্তির কাছ থেকে সে বাইকটি ধার চায়, বলে আমি তোমাকে 1000 রিয়ান দিব যদি তুমি এই বাইকটি আমাকে কিছুক্ষণের জন্য ধার দাও। তুমি তো আমাকে চিনো ঠিক না? লোকটি ওদিকে চিনতো, সে তাকে বাইকটা দিয়ে দেয়। এদিকে সঞ্জুকে মিস্টার হ্যান বলছে যে আমার মনে হয় তোমার কাছে আর কোনো শেয়ার হোল্ডার নেই, যা কিছু আছে এখন হিসাব নিকাশ করে আমি সর্বোচ্চ শেয়ার হোল্ডার, সুতরাং এই মিটিংয়ে আমাকেই সিইও ঘোষণা করা হোক। তখনও তাকে জানায় সঞ্জু যে আরও সময় আছে, মিটিংয়ের ডিসিশন এখনই নেওয়ার দরকার নেই। আর ওদিকে দেখানো হয় ওদি চলে গেছে ব্যাংকের লোকটি এখানে টাইম কাটাচ্ছে, সে কিছুতেই ওদিকে সার্টিফিকেট দিচ্ছে না। তো ওদি বলে যে আমি তো তোমার কাছে কোনো সার্টিফিকেট চাইনি, আমি তো শুধু এই অ্যাকাউন্টে দেখতে বলেছিলাম, তার মানে তুমি আগে থেকেই জানো যে আমি সার্টিফিকেট নিতে আসবো। এরপর সেই লোকটিকে সে টর্চার করতে থাকলে লোকটি স্বীকার করে যে সেও আসলে মিস্টার হ্যানের লোক। সেই মুহূর্তে তখন ওদি চলে যায় ব্যাংকের মেন কর্মকর্তার কাছে, অর্থাৎ ব্যাংকের মেন কর্মকর্তাকে তার বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যাংকের কর্মকর্তা এসে তাকে মেরে সেখানে ফেলে দিয়ে বলে, তুমি এই স্যারের সঙ্গে এটা করেছো, বলে ওদিকে নিয়ে যেয়ে নিজ হাতে ওদির যা লাগবে সেই সকল কাগজপত্র ওদিকে দিয়ে দেয়, আর ওই লোকটিকে সেখানেই ফায়ার করে দেওয়া হয়। এরপরে ওদি কাগজপত্র নিয়ে বের হয়ে ফোন দেয় সে সঞ্জুকে এবং বলে যে আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি, আমার হাতে সব ডকুমেন্ট চলে এসেছে, ডিসিশন আমি যাওয়া পর্যন্ত তুমি যেভাবে হোক উইথেল রাখো। আর সেখানে বসে বসে অপেক্ষা করছে তখন ওদির জন্য মিশেন আর কাউন্ট করছে সময়। মিস্টার হ্যান বারবার বলছে যে অলমোস্ট টাইম ফিনিশ হয়ে গেছে, আমাদের মনে হয় এখন ডিসিশন নেওয়া উচিত। কিন্তু সেখানে পথের দিকে তাকাতেই দেখে ওদি চলে এসেছে অফিসে, এবং ওদি এসে যখন আসতে যাইবে অফিসে সেই সময় তাকে দুজন আটকালে, তাদের সঙ্গেও মারামারি করে এবং অ্যাসিস্ট্যান্টের সঙ্গেও তাকে মারামারি করতে হয়। সবাইকে মেরে তারপরে ওদি সেই রুমে পৌঁছায় যেখানে মিটিং চলছে। আর হ্যান তো সেই স্মাইল দিচ্ছে যে সেই এখন এখানকার সিইও হবে, কিছুতেই ওদি আসতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ওদি রুমের
দরজার মধ্যে প্রবেশ করে এবং ঔদি এসে সেখানে সেই সার্টিফিকেটগুলো দিয়ে বলে এটি সঞ্চুর তোমার ভাইয়ের সকল কাগজপত্র শেয়ারের এবং তার শেয়ারের অংশ। সুতরাং এই দুটি মিলে এখন সঞ্চুর অর্থাৎ মিস সেনের শেয়ারের পরিমাণ বেশি থাকার কারণে মিস সেনই তখন সেখানে সিইও হিসেবে ঘোষিত হয়। তখন মিস্টার হ্যানের আর কিছুই করার থাকে না, শুধু মিস্টার হ্যান যাওয়ার সময় ওদির দিকে তাকিয়ে বলে, ওদি তোমাকে আমি অনেক আন্ডারস্টিমেট করেছিলাম, আমার মনে হয় তোমাকে আরও গুরুত্ব দিয়ে আমার ভেবে দেখা উচিত ছিল। এরপর সেখানে ঝুজিংকেও নিয়ে আসা হয়, যিনি থার্ড মিস্টেরিয়াস শেয়ার হোল্ডার ছিল এবং শেষ মিস্টেরিয়াস শেয়ার হোল্ডার ছিল এই কোম্পানির, এবং তার শেয়ারও সে মিস সনসুকে দিয়ে দিতে চাইলে তখন মিস সনসুর শেয়ারের পরিমাণ 55% হয়ে যায়। এতে করে সে তখন লিগালি কোম্পানির সিইও হয়ে যায়। আর কিছুই করার থাকে না মিস্টার হ্যানের, কারণ এই থার্ড পার্সনকেই তারা অনেক খুঁজেছে কিন্তু খুঁজেই পায়নি। তারপরে যাওয়ার পথে সে আর একবার তার দিকে তাকিয়ে অর্থাৎ ওদির দিকে তাকিয়ে চলে যায় আর ভাবে যে ওদিকে সে দেখে নেবে। মিস্টার সঞ্চুকে সেখানে বসানো হয় এবং শেয়ার হোল্ডার হিসেবে মিস্টার সঞ্চু তার ডিসিশন জানিয়ে দেওয়ার পরে তখন থেকেই কোম্পানির সিইও আবার নির্বাচিত হয় মিস সেন। আর মিস সেন খুবই ইমপ্রেস হয় ওদির পরে, আর ওদির খুব ভালো লাগে যে সে মিস সেনকে রক্ষা করতে পেরেছে। এরপরে জোহো ওদির আইডি কার্ড দেখায় মিস্টার হ্যানকে তার অ্যাসিস্ট্যান্ট এবং বলে যে এই জোহো ওদি আসলে ব্ল্যাক ব্যাট ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল অর্গানাইজেশন রয়েছে তার একজন সদস্য এবং সে আসলে চ্যাংমিং, তার আসল পরিচয় আমি জানতে পেরেছি। এখন বললে তাহলে তারও খুবই ভালো হবে তাকে নিয়ে হ্যান্ডেল করা, কারণ চ্যাংমিং অলরেডি গ্রে জোনের 1 নম্বরে আছে, সুতরাং এখন তাকে মেরে ফেলা শুধুমাত্র সময়ের ব্যাপার হবে। সিন কাট করে সিকিউরিটি গার্ড মালিউয়ের কাছে দেখানো হয় সে নাস্তা করছে আর এমনভাবে ওদির ছবি একটি মোবাইলে বের করে রেখে দেখছে যে মনে হচ্ছে ওদি সিগারেট খাচ্ছে। আর সেই ছবির সাথে কথা বলতেই ওদি হাজির হলে সে ইতস্তত বোধ করে তাড়াতাড়ি ওদিকে দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে আসতে দেয়। এরপরে ওদির সঙ্গে সেই নাস্তাটি শেয়ার করে। ওদি যখন নাস্তা খাচ্ছিল তখন আবারও মোবাইল ফোনে সেই গ্রে জোনের লিস্টটি বের করে সে ওদিকে দেখায় আর জিজ্ঞেস করে, তুমি চ্যাংমিং ঠিক না? আমি এবার ভুল করিনি, দেখো তোমার নামে এবার সর্বোচ্চ টাকা ঘোষণা করা হয়েছে, এখন তুমি কি করবে? সে বলে, তোমাকে কতবার বলেছি বলো তো যে আমি চ্যাংমিং না? সে আর তখন মালিউকে কোনো জবাব দেয় না, আবার বসে বসে সেখানে ঝিমাতে থাকে, যেটা আসলে ওদির প্রতিদিনকার কাজ। আর আবারও সেই সিকিউরিটি পাহারায় বসে থাকে সে আর বলে, আমি তোমার উপরে অনেক ইমপ্রেস, তুমি যাওয়ার সময় অবশ্যই আমাকে একটা অটোগ্রাফ দিও। এদিকে দেখানো হয় মিস সেন সে অফিসে তার যাবতীয় কাগজপত্র গুছিয়ে দিচ্ছে আর তার সোফায় শুয়ে শুয়ে ওদি ঘুমাচ্ছে। সে যখন ওদিকে বলে, তুমি এখানে সোফায় কেন ঘুমাচ্ছ? ওদি বলে, কারণ তোমার জন্য, তুমি আমাকে রাতে। আর সেই সময় সেখানে মালিং চলে আসলে তাদের কথা শুনে আবারও হেসে ফেলে। মালিং তো ভাবে এরা খুবই সুইট কাপল। মালিং সেখান থেকে চলে যায় আর তারপরে মিস সেন বলে, তুমি বারবার মালিংয়ের সামনে এরকম করে কেন বলো তো? তুমি কি পেয়েছো? তোমার এই সকল অ্যাক্টার আমার ভালো লাগছে না। তারপর সে তার ভাইয়ের সাথে থাকা ছবিটি তার হাতে দিয়ে বলে, এই দেখো তোমার ছবি, যা অনেক আগে থেকেই আমার ভাইয়ের কাছে ছিল। এখন আমি তো জানি না যে আমার ভাইয়ের সঙ্গে আসলে তোমার কি হয়েছিল বা তার সঙ্গে তোমার রিলেশনে কি, তুমি তো কখনোই আমাকে খুলাসা করে বলনি। ওদি সেখানে চুপ করে থাকে, কোনো কিছুই বলে না। এরপরে সে ওদিকে বলে যে আমার কাছে একটা জিনিস আছে দেখো, বলে একটা বক্স থেকে সিম কার্ডের মতো একটি জিনিস তাকে বের করে দেয়। এরপরে ওদি সেটি নিয়ে কিছুক্ষণ দেখে তারপরে ভাবতে থাকে যে তাকে এখন ফাইনাল কাজের জন্য যেতে হবে, কারণ সেইখানে না গেলে আসলে ওদি কোনো কিছুরই সমাপ্ত করতে পারছে না। জনসু তাকে জানায় যে তোমাকে সম্ভবত গ্রে লিস্টে রাখা হয়েছে আর সেখানকার নিয়ম তো তুমি জানো আমার থেকেও ভালো, সুতরাং তুমি এখন কি করতে চাও? তো ওদি বলে, আমাকে সেখানে যেতে হবে, তুমি টেনশন নিও না। সে তখন ওদিকে এই প্রথমবারের জন্য বলে, তুমি নিজের যত্ন নিও, যেভাবেই হোক টেক কেয়ার করো। আর এরপরে ওদি সেখানে রওনা দেয়। দেখানো হয় ওদি পৌঁছায় গেছে একটা অন্ধকার ডার্ক রুমের মধ্যে আর সেখানে প্রথমেই তার সামনাসামনি হয় সেই মিস্টেরিয়াস মেয়েটির সঙ্গে। মিস্টেরিয়াস মেয়েটি প্রথমত তাকে মারতে থাকে এবং দুজনের মারামারির এক পর্যায়ে মেয়েটি তাকে বলে যে তুমি যে চ্যাংমিং সেটা তো আমি জানতাম না, আজকে জানতে পেরেছি, এবং তুমি সাবধানে থেকো, তুমি আমাকে মেরেও বা মেরে ফেললেও কোনো কিছু লাভ হবে না এখানে। সে বলে, আমি তোমাকে মারবো না, কারণ আমাকে প্রধানদের সঙ্গেই মোকাবেলা করতে হবে। মেয়েটি তাকে নিষেধ করে সেখানে যেতে। এই মারামারি করতে করতে তাদের কথাগুলো চলতে থাকে। বলে, তুমি সেখানে যেও না, তুমি যদি সেখানে যাও তাহলে তুমি আর বেঁচে ফিরবে না, তারা তোমাকে মেরে ফেলার জন্যই আজকে সেখানে ইনভাইট করেছে। ওদি বলে যে আমি নিজে জেনেই তো তাদের ইনভাইটেশনের জন্য যাচ্ছি, তুমি দেখবে আমি সেখান থেকেও ফিরে আসবো। বলে সেই মিস্টেরিয়াস মেয়েটির কাছ থেকেও সে সেখান থেকে চলে যায় এবং দেখানো হয় সে অনেকগুলো গুন্ডাদের আস্তানায় চলে গেছে এবং সেখানে যাওয়া মাত্র তাকে সবাই স্বাগত জানায়। আর সেখানে মিস্টার হ্যান ক্রুর হাসি নিয়ে উপস্থিত হয়ে বলে, তোমাকে আমি কি বলবো, জোহো ওদি আর চ্যাংমিং, কোনটা তোমার নাম, কোনটা তোমার পরিচয়, নাকি দুটোই তোমার পরিচয়? তুমি
যে ওদি হিসেবে বেঁচে থাকতে চেয়েছো, কিন্তু চ্যাংমিং হিসেবে তোমাকে মরে যেতে হবে। এটি তো ভাবতে অনেক ভালো লাগছে। জানে তো সঞ্চু তোমার এই নতুন পরিচয়, নাকি সঞ্চুকে আমাকেই জানাতে হবে? তোমার মৃত্যুর পর তো সঞ্চুকে আমাকেই সামলাতে হবে, ঠিক না? তার এই কথাগুলো আর ডায়লগবাজিগুলো চলতে থাকে, আর তখন তার লোকদেরকে সে হুকুম করে ওদিকে মারতে। তারা সবাই যখন ওদিকে মারছিল, কেউই ওদিকে আসলে ছেড়ে দিচ্ছিল না। ওদি তাদের সঙ্গে মারামারিতে পেরে উঠছিল না। ওদি সেখানে অনেক আহত হয়ে যায়, আর মিস্টার হ্যান সেখানে হাসতে থাকে তাকে আহত হতে দেখে। ওদিকে যখন সবাই মারছিল, তখন মিস্টার হ্যান সেখানে তার পরের পরিকল্পনাগুলো বলতে থাকে, আর এদিকে ওদিকে সবাই মিলে অনেক মারতে থাকে এবং টর্চার করতে থাকে। এরপরে ওদি উঠে ওদি মারতে থাকে সবাইকে মারা দেখে। এরপর ওদি একটা লাঠি নিয়ে ছুরি মারে মিস্টার হ্যানকে। মিস্টার হ্যান তখন পালাতে চাচ্ছিল, তার মাথায় গিয়ে আঘাত করে সেই লাঠিটি। ওদি সেখানে অনেক আহত হয়ে পড়ে যায় এবং দেখতে পায় আলী সেখানে চলে এসেছে। আলীকে ওদি বলে, আমাকে এখনই হসপিটালে নাও, আমি মরতে চাই না। এরপরে আমাদের একবারে হসপিটালে দেখানো হয়, সেখানে মিস সেন দৌড়াতে দৌড়াতে আসছে। সে মনে করে ওদি মারা গেছে এবং সেখানেই কাঁদতে থাকে আর নিজের ভালোবাসার কথা জানাতে থাকে। বলতে থাকে যে সে এতদিন বলতে পারেনি যে সে তাকে কত ভালোবেসেছে। আর ওদি হেসে ফেলে তার কান্না দেখে। তার হাসি দেখে তো খুবই অবাক হয়ে যায় মিস সেন। বলে, তুমি তাহলে মারা যাওনি? বলে, তুমি যেভাবে কান্নাকাটি শুরু করে আহাজারি শুরু করেছো আর তোমার মনের ভালোবাসার কথা আমাকে বলছো, আমি মরা থেকে তো ফেরত আসলাম। আর ওদিকে বলে যে ঠিক আছে, তুমি যেহেতু আমার সব কথা শুনেই নিয়েছো, তাহলে তোমার উত্তর বলো। এই সময় মিস্টার হ্যানকে দেখানো হয় সেও হসপিটালে এবং সেখানে দুজন পুলিশ অফিসার চলে এসেছে। বলে যে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এখানে হয় ডাক্তার বলছে যে ওদি একবারেই ঠিক হয়ে গেছে, কিন্তু 2 দিন পরে তাকে ডিসচার্জ করা হবে। আমি জানতে চাই যে তুমি আমার সাথে সারা জীবন থাকবে কিনা। আমার মনের সব কথাই তুমি শুনেছো, এখন তোমার মনের কথা আমার জানতে হবে। ওদিকে চুপচাপ থাকা দেখে সে তো খুবই অস্থির হয়ে যায় এবং হার্টবিট মাপার যে যন্ত্রটি রয়েছে সেটি তার আঙ্গুলে লাগালে দেখে তার হার্টবিট একেবারে ঠিক আছে, অর্থাৎ ভালোবাসার এই কথা শোনার পরও কোনো চেঞ্জ নাই। রাগ করে সে মেশিনটাকে খুলে তখন নিজের আঙ্গুলে লাগিয়ে নেয়। নিজের আঙ্গুলে লাগানোর পরে দেখে এত বেশি বেড়ে গেছে। এরপরে মেশিনের উপরই রাগ করে মেশিন ফেলে দিয়ে চলে যায়। ওদি হাসতে থাকে, বলে এই প্রথম যে সাইকোলজি ট্রেনিং ব্ল্যাক ব্যাটে ছিল সেটার প্রতি আমি কৃতজ্ঞ। ওদিকে দেখানো হয় সে বসে বসে ঘুমাচ্ছে, আর মালিও এসে তখন তাকে ল্যাপটপ দিয়ে বলে, তুমি যা যা জোগাড় করতে বলেছো আমি সব কিছু এখানে কালেক্ট করেছি, তুমি দেখে নাও। ওদি তখন সব কিছু দেখে নেয় এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো মোবাইলে ছবি তুলে নিতে থাকে। ল্যাপটপে সে একটি ফাইল পেলে সেই ফাইল ওপেন করলে সেখানে সঞ্চুর বড় ভাইয়ের একটি ভিডিও দেখতে পায়। সেখানে বলা হচ্ছে যে তুমি আমার বোন সেন অংশু আর ঔসুংয়ের খেয়াল রেখো। ওদি তখন টেনশনে পড়ে যায় যে ঔসুং কী জিনিস। মিস সেনকে দেখানো হয় তার আঙ্কেল তাকে ফোন করেছে, তাকে যেতে বলেছে, কোম্পানির একটা ফাইন্যান্সিয়াল ম্যাটার ইস্যু হয়েছে সেই নিয়ে, এবং সে তখন অ্যাসিস্ট্যান্টকে সেটি জানিয়ে আঙ্কেলের কাছে চলে যায়। সিন কাট করে দেখানো হয় ওদি যে হোটেলটা ভিডিওতে দেখেছিল সেখানে চলে যায়। গিয়ে সেখানে দেখে আলীকে বেঁধে রাখা হয়েছে এবং সে তখন আলীর মুখটি খুলে দিতে সেখানে বিষাক্ত গ্যাস নির্গত হলে আলীর নাক চেপে ধরে এবং তারও নাক চেপে ধরে। সে তার হাত খুলে দেয় আর বলে যে তুমি এভাবে লাইফের রিস্ক নিয়ে আর আমাকে এভাবে ডেকো না। তখন আলীও রাগ করে বলে যে না, এটা তার কোনো হাত নেই, এখানে তাকে বেঁধে রাখা হয়েছে মেরে ফেলার জন্য। আলী এইবার তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আঘাত করতে চায় চাকু দিয়ে ওদিকে, কিন্তু ওদি অনেকভাবে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তারপরে দেখানো হয় মিস সেনকে, সে তার আঙ্কেল সেনের সঙ্গে দেখা করতে গিয়েছে। আঙ্কেল সেন বলছে আসলে তোমার কোম্পানির ফিনান্সিয়াল সিচুয়েশনের সঙ্গে কোনো প্রবলেমই নেই, ঠিক আছে, যে তুমি আমাদের গ্রুপের সঙ্গে এক কেন হচ্ছ না, আর উশো যেটা রয়েছে সেটার আমাদের যদি একত্রে আমরা উৎপাদন করি তাহলে সেটা বেশি ভালো হয়। কিন্তু মিস সেন বলে আমার ভাইও চাইনি আমিও চাইনি যে আমরা আবারও ফ্যামিলি বিজনেসের সঙ্গে এক হই, আমরা আলাদাভাবে বিজনেস করছি, আলাদাভাবেই করব। আঙ্কেল তাকে কিছুতেই মানাতে পারে না। আঙ্কেল তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও মিস সেন কোম্পানি একত্র করতে চায় না, সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর আঙ্কেল সেন কষ্ট পেয়ে সেখানে তার বুকে ব্যথা শুরু হতে থাকে এবং সেখানে সে মেঝেতে পড়ে যায়। এরকম অবস্থায় সে যখন তার ঔষধটি নিতে যাবে তখন সেই ঔষধটি পা দিয়ে আটকে ধরে তার অ্যাসিস্ট্যান্ট। আমরা বুঝতে পারি যে তার অ্যাসিস্ট্যান্ট আর কেউই নয়, তারই ছোট ভাই আঙ্কেল জুনিয়র সেন। সে তখন ওখানে বসে থাকে, তার ভাইয়ের মৃত্যু নিজের চোখে দেখতে থাকে এবং ভাইকে মেডিসিনও দেয় না, মেডিসিন নিতে দেয় না। আর এই সব দৃশ্যগুলোই ধারণ হতে থাকে তার ক্যামেরায়। এদিকে মিস সেনের কাছে কল চলে আসে তার জুনিয়র আঙ্কেলের। আঙ্কেল জানায় যে তার মিস্টার সেন আঙ্কেল মারা গেছে। এই খবর পেয়ে তো সে খুবই অবাক হয়ে যায়। ওদিকে দেখানো হয় তাকে বেঁধে রেখেছে আলী সহ একটি গ্যাং এবং যারা উসুংয়ের খোঁজ করছে, এবং এই গ্যাং ওদিকে বলছে যদি তুমি এটা না জানাও তাহলে তোমার আপনজনের ক্ষতি হবে।
আর আমি বিশ্বাস করি যে এবার তুমি আমাদেরকে অবশ্যই জানাবে তুমি ওসং নিয়ে যা জানো। সিন কাট করে জুনিয়র আঙ্কেলকে দেখানো হয় তিনি খুবই খুশি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সেটি শেয়ার করছেন যে তিনি এখন কোম্পানির চেয়ারম্যান। এরপরে মিস সেনকে তিনি ফোন দিয়ে জানান যে তার ভাইয়ের মৃত্যুর পরে এখন তিনি কোম্পানির চেয়ারম্যান। মিস সেন তাকে কংগ্রেচুলেট করলেও মনে মনে মেনে নিতে পারে না যে সে আসলে চেয়ারম্যান হয়ে গেল। এখন সেও তার ভাইয়ের মতোই মিস সেনকে উসংয়ের ব্যাপারে একত্রিত হয়ে কাজ করতে বলে, কিন্তু মিস সেন এখানে অস্বীকৃতি জানালে জুনিয়র আঙ্কেল বলে ভুলে যেও না তোমার কারণেই কিন্তু আমার ভাই মারা গেছে। তুমি তার সঙ্গে কথা বলার পরে আমি জানি না তুমি কি কথা বলেছো, তার হার্ট অ্যাটাক করে এবং তিনি মারা যায়। এতে তো খুবই অবাক হয়ে যায় মিস সেন। ফোন রেখে দিয়ে হাসতে থাকে। তখন জুনিয়র আঙ্কেল বলে আমি জানি কাকে কিভাবে ট্যাকল করতে হয়, আর আমার প্রথম কাজই হচ্ছে ওদিকে দেখে নেওয়া। আমার মনে হয় এই ওদির জন্যই আসলে সে রাজি হচ্ছে না। আর আশেপাশে আজকে কেন জানি ওদিকে দেখাও যাচ্ছে না, কোথায় গেল সে। ওদিকে আবারও দেখানো হয় অন্ধকার রুমে তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার সঙ্গে কথা বলছে সেই ইউনিটের প্রধান। এই সময় ওদির মোবাইলে কল আসলে সে জানায় যে তোমার ওয়াইফ তোমাকে কল দিচ্ছে, আমার মনে হয় তোমার এই কলটি রিসিভ করা উচিত, তোমার ওয়াইফের সঙ্গে একটু কথা বলে নেওয়া উচিত। সে প্রথমত কথা বলতে না চাইলেও তখন তাকে ফোনটি দেওয়া হয় এবং আলী এনে ফোনটি তার কানে দিয়ে দিলে তখন তার ওয়াইফের সঙ্গে সে কথা বলে এবং এইখানে মিস সেন তাকে বলে তুমি কোথায় গেছো, কি করছো, আঙ্কেল তো মারা গেছে এবং জুনিয়র আঙ্কেল এখন চেয়ারম্যান হয়েছে, আমি কিন্তু এখানে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। তখন ওদি খুব স্বাভাবিকভাবে জানায় যে আমি ভালো আছি, তুমি চিন্তা করো না, একটা বন্ধুর সাথে বের হয়েছি, আর আঙ্কেল মারা গেলে কেউ না কেউ তো সেখানে চেয়ারম্যান হবে, এটা নিয়ে অতিরিক্ত টেনশন করো না। আর তাকে বলে যে ডার্লিং তোমার জন্য আমি ফিরে আসবো এবং আসার সময় তোমার জন্য স্যুপ নিয়ে আসবো, মাটন স্যুপ, যেটা তুমি খুব পছন্দ করার, সেখানে তোমার পছন্দের থাকবে সিলিকনি। এখন বলে সিলিকনি, সে তো অবাক হয়ে যায় কারণ সিলিকনি জাতীয় উপাদানটি সে কখনোই পছন্দ করে না। এর আগে একদিন ওদির সাথে তার কথা হয়েছিল, ওদি জিজ্ঞেস করেছিল তুমি কি সব চাইতে অপছন্দ করো, সে তখন বলেছিল যে সে এই উপাদানটা পছন্দ করে না কারণ এটার গন্ধ সে সহ্য করতে পারে না। তখন ওদি জানায় তাহলে একটা কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমি বিপদে পড়লে এই কথা বলবো, বুঝবে আমি বিপদে আছি। এই জন্য সে মোবাইলে বুঝতে পারে যে ওদি কোনো বিপদে আছে এবং তাকেও সাবধানে থাকতে বলছে। প্রধান এই কোড ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরে হেসে ফেলে বলে তোমার বউ যে জিনিসটি পছন্দ করে ঠিক আমিও সেটি পছন্দ করি, কোনো লাভ নেই কোড ল্যাঙ্গুয়েজে তার সঙ্গে কথা বলে, আমরা তাকে ধরতে যাচ্ছি। এই কথা বলে তারা ওদির কাছ থেকে চলে যেতে চাইলে ওদি বলে তার কোনো ক্ষতি করলে কিন্তু আমি তোমাদেরকে জানে মেরে ফেলবো। তারা তখন সেখান থেকে চলে যায়। আর এইদিকে তখন সাথে সাথে সে সব সুরক্ষা ব্যবস্থা নিতে থাকে, বলে সিকিউরিটিদের খবর দাও এবং সব অ্যালার্ম হাই অ্যালার্ট জারি করে দাও, অফিসে কোনো রকম কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলেই তাকে যেন ধরে ফেলা হয়। আর অ্যাসিস্ট্যান্ট তখন তার হাতে তার আঙ্কেলের অটোপসি রিপোর্ট দিলে দেখে অটোপসি রিপোর্ট একেবারে ঠিক আছে। সিন কাট করে আলী আর ওদিকে দেখানো হয়। ওদি আলীকে বলছে তুমি এবারও বিট্রে করেছো। আলী বলে যে তারা আমাকে এত বেশি অ্যামাউন্টের টাকা অফার করেছে, আমি কি করব বলো, লোভ সামলাতে পারিনি। আর মিস সেনকে দেখানো হয় অফিসের একটি রুমে সে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বসে আছে আর সিকিউরিটিদের হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। সিকিউরিটিরা সবাই সচকিত আছে এবং চারিদিকে খোঁজখবর করতে দুজনকে দেখে তারা গাড়ির মধ্যে লুকিয়ে আছে এবং সেখান থেকে বের হয়ে সিকিউরিটি মালিউকেই তারা আক্রমণ করলে মালিউ একাই তাদের সঙ্গে মারামারি করতে থাকে। বেশ কিছুক্ষণ মালিউ একাই সেই চারজন গুন্ডার সাথে মারামারি করতে থাকে, কিন্তু এক পর্যায়ে আর পারে না, তারা সবাই মালিউকে পিছু ধাওয়া করতে থাকে। আর এদিকে দেখানো হয় যে ঔদি বলছে যে আমি কিন্তু এখান থেকে ছাড়া পাবো, আর সে ঔদির ছবি তুলছে, বলছে তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে। আর সে ঔদির হাতটি ঔদিকে একটি ড্রিঙ্কস খাওয়াই দিয়ে তার হাতের চেনটিও খুলে দেয়। আর ওদি তখন চেন মুক্ত হয়ে দাঁড়িয়ে বলে তোমাকে ধন্যবাদ আমাকে এবার ছেড়ে দেওয়ার জন্য, বলে সে সেখান থেকে একেবারে লাফ দিয়ে উঠে চেনগুলোকে ফেলে দিয়ে সে চলে যায়। আর আলী বলে সাবধানে থেকো। আলীকে সে বলে যে তোমার এই ঋণ আমার মনে থাকবে। আর এদিকে দেখানো হয় মালিউকে গুন্ডারা চারজন মিলেই আটকে ধরেছে সবাই এবং তাকে আক্রমণ করতে চাইলে মালিউ নিজেকে বাঁচানোর চেষ্টা করছে তাদের হাত থেকে। আর এদিকে মিস সেন রুমের মধ্যে প্রস্তুতি নিয়ে আছে যে আসবে তাকেই মারবে। এই সময় মালিউয়ের মারামারির শব্দও তারা বাইরে থেকে শোনে আর তাদের রুমের দরজার সামনে বাইরেও একটা শব্দ হতে দেখে দরজা খুলে এমন জোরে বাড়ি মারে আর দেখে সেটি ধরে ফেলেছে ঔদি আর ঘুষি মেরে দেয় মিস সেন একেবারে ঔদির কপালে। ঔদিকে দেখে তাড়াতাড়ি এসে বলে আমি তো তোমার জন্য টেনশনে ছিলাম, ওরা তো তোমার কোনো ক্ষতি করেনি। উল্টো পাশে চোখে হাত দিয়ে দেখায় এই চোখে ব্যথা লেগেছে। আর তখন মিস সেন বলে আমি তো মেরেছি এই পাশের চোখে, তোমার ব্যথা এই ভাসে গেল কেন? ঔদি জানায় তোমাকে অনেক সাবধানে থাকতে হবে কারণ এই প্রথমবার আমাকে বেঁধে রাখা হয়েছিল তোমার ক্ষতি করার জন্য, অর্থাৎ তারা তোমাকে চাচ্ছিল।
ঔসংয়ের খোঁজ চাচ্ছিল তারা। সেখানে মালিউ কাঁদতে কাঁদতে এসে একেবারে জড়িয়ে ধরে বলে, জানো ওদি কি হয়েছে, আজকে আমি একাই 6 জনের সঙ্গে লড়াই করেছি, তুমি আসা পর্যন্ত আমি সবাইকে আটকিয়ে দিয়েছি। আর তারপরে বুঝতে পারে যে সে মিশন আর ওদির মধ্যে চলে এসেছে। হাসতে হাসতে বলে, তোমাদের মধ্যে চলে আসেনি তো? মিশন বলে, না না, তুমি আজকে অনেক বাহাদুরির কাজ করেছো। এরপরে দেখানো হয় যে জুনিয়র আঙ্কেল তার অ্যাসিস্ট্যান্টকে মারধর করছে, বলছে এটা ঔসং, আমি বলেছি না এটা ঔসং, কেন এটা ভুল হচ্ছে, তুমি কেন ওদের কাছ থেকে একটিও তথ্য বের করতে পারোনি। সে তখন একটি ছবি দেখেই বলে যে ইনি হচ্ছে আরডি এর মেন পার্সন যিনি দায়িত্বে আছেন, অর্থাৎ ইনাকে যদি ধরা হয় তাহলেই আপনি ঔসং নিয়ে সবকিছু জানতে পারবেন। এরপরে দেখানো হয় সেই আরডি এর মেন পার্সোনালকেই নিয়ে আসা হয়েছে জুনিয়র আঙ্কেলের কাছে এবং তিনি তাকে অনেক বড় অ্যামাউন্টের টাকা অফার করে বলছেন যে যদি তুমি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে অনেক ধনী করে দিব। প্রথমত সে রাজি না হলেও পরে এত টাকার অ্যামাউন্ট দেখে সে রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে, ওর সঙ্গে যাবতীয় তথ্য সে জুনিয়র আঙ্কেলকে দিয়ে দিবে। আর জুনিয়র আঙ্কেল বলে তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার হয়ে কাজ করবে এবং আমার কোম্পানিতে জয়েন করবে। এই কথা হওয়ার পরে তখন তারা এগ্রি করে এবং সেখান থেকে বিদায় নেয়। মিশন ল্যাপটপ ওপেন করে তখন ওদিকে দেখাতে থাকে উসংয়ের পুরা প্রজেক্টটি। সে বলে তোমারও নিশ্চয়ই এটি জানার জন্য খুব আগ্রহ হচ্ছে। এ দেখো উসং জিনিসটা কি, এটি হচ্ছে একেবারে প্রথম টেকনোলজি অর্থাৎ ফার্স্ট টেকনোলজি ইউজ করে এমন একটি মেডিসিন যেটি মানুষকে অনেক বেশি শক্তিশালী করবে। তখন সে বলে যে এটা কি এরকম এনার্জি বৃদ্ধি করবে বা এরকম, ওদিকে বলে না, এটি তার থেকেও বেশি কিছু, তুমি কল্পনা করতে পারবে না যে এটি হিউম্যান ব্রেনকেই রেগুলেট করবে এরকম একটা জিনিস এবং সেখান থেকে এনার্জি প্রডিউস করে পাওয়ার সেল সম্পূর্ণ শরীরে ট্রান্সমিট করবে, এরকম টাইপ একটা জিনিস আমরা আবিষ্কার করতে যাচ্ছি। এবং এইটার প্রথমত ফার্স্ট ট্রায়াল আমাদের মোটামুটি শেষ হয়েছে, এখন সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রায়াল বাকি আছে, তারপরে আমরা পারমিশনের জন্য আগাতে পারবো। এই সময় তার মোবাইলে অ্যালার্ট আসলে সেই মোবাইলে ভিডিওটি দেখতে থাকে। তখন ওদি বলে কি হয়েছে, সে বলে যে হ্যাঁ আমি যা সন্দেহ করেছিলাম জুনিয়র আঙ্কেল এই ওষুধটি নেওয়ার জন্য চেষ্টা করছে। এখন সিন কাট করে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট চলে গেছে এইচআরডির প্রধানের কাছে। এইচআরডির প্রধান তার কাছ থেকে সব ডকুমেন্টগুলো নিয়ে তারপরে সেই ডকুমেন্টগুলো পাসওয়ার্ড তার লকার থেকে বের করে সেই ডকুমেন্ট উসংয়ে সবকিছু রেডি করে ব্যাগে করে নিয়ে চলে যেতে থাকে। এরপরে দেখানো হয় সেই টপ সিক্রেট ইনফরমেশন উসংয়ের চলে আসে আঙ্কেলের মোবাইল এবং আঙ্কেল তো খুবই হ্যাপি। এবং ঠিক ওই সময় মিস সেন আর ওদি আঙ্কেলের অফিসে অবস্থান করছিল এবং মিস সেন আঙ্কেলকে সতর্ক করে যে উসং নিয়ে কোনো বাড়াবাড়ি না করতে। তখন সে বলে যে তুমি যত টাকা চাও, যদি উসং এমন হয় তাহলে আমার কোম্পানি কিনে নেবে। কিন্তু এখানে মিস সেন জানায় মানে কোনো বড় ব্যাপার না, সেটা আমার কোম্পানির আছে। সে ওদিকে বলে তুমি কতদিন প্রোটেক্ট করবে তাকে? ওদি বলে আমার জীবন যতদিন আছে ততদিন। এরপর তারা তার অফিস থেকে বের হয়ে চলে যায়। আর আঙ্কেল বলে যে তাহলে ওদিকেই আমরা পৃথিবী থেকে শেষ করে দিই, কি বলো? অ্যাসিস্ট্যান্টকে জানায়। ওদিকে আর মিশনকে দেখানো হয় তারা অফিসে আরডি এর প্রধান সেই সব কিছুই যে ক্যামেরায় ধরা পড়েছিল সেটা তারা দেখতে থাকে যে ডক্টর জুহো কি করেছে এবং কিভাবে ডকুমেন্টসগুলোকে নিয়ে গেছে। রুমে এসে জানায় যে অলরেডি থার্ড ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে, সুতরাং আমরা মনে হয় সাকসেসের দিকে যাচ্ছি সঙ্গে নিয়ে। এবং সেখানে তাকে ভিডিও দেখানো হয়। আর এদিকে আঙ্কেল সেন আর ডক্টর জুহুকে দেখানো হয় তারা যে ফাইলটি চুরি করে নিয়ে এসেছিল সেই ফাইলটি আসলে ভুয়া ছিল এবং সেখানে কোনো ডকুমেন্টই নেই বা কোনো তথ্যই নেই। অনুষ্ঠানটা তারা এখান থেকেই দেখে এবং নিশ্চয়ই হাসতে থাকে, বলে সব কিছুই প্ল্যানের অংশ, আমি আগেই প্ল্যান করে রেখেছিলাম ডক্টর জুহুর সঙ্গে। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডক্টর জুহু তাকে জানায় যে তার আঙ্কেল তার কাছ থেকে সেই ফাইল চাচ্ছে এবং পুরো ঘটনাটাই আসলে তাদের দুজনের মিলে সাজানো হয়েছিল। পুরো ঘটনায় তাদেরকে খুলে বলে যে ডক্টর জুহু আসলে যেটা নিয়ে গেছে সেটা আসলে ফেক ডকুমেন্ট আর আসলটি তার কোম্পানিতেই রয়েছে এবং সেফ অবস্থায় রয়েছে। সিন কাট করে আমরা একটি ছোট বাচ্চা এবং তার মাকে বেসমেন্টে দেখতে পাই এবং সেখানে বাচ্চাটাকে একেবারে দুজন গুন্ডা মিলে তুলে গাড়িতে করে নিয়ে চলে যায়। আর এই দৃশ্য আর একটি কারের মধ্যে থেকে বসে মালিউ এবং মালিং দেখতে থাকে এবং তারা বলে এখনই জোহো ওদিকে খবর দাও। মিস সেন আর ডক্টর জুহুকে দেখানো হয় তারা দুজন মিলে আসলে সাকসেস পার্টি করছে। হঠাৎ পার্টির মধ্যে ডক্টর জুহুর মোবাইলে একটি ভিডিও আসলে ভিডিও প্লে করলে দেখে তার মেয়েকে কয়েকজন গুন্ডা আটকিয়ে রেখেছে এবং বড় অ্যামাউন্টের টাকা আর সেই উসংয়ের ফাইলটি চাচ্ছে। আর মিশন সাথে সাথে ট্রাই করতে থাকে ওদিকে মোবাইলে, কিন্তু ওদের মোবাইল সে তখনও বন্ধ পাচ্ছে এবং অস্থির হয়ে যায়। তখন দেখানো হয় সে মোবাইলে ম্যাপ দেখছে কোথায় বাচ্চাটিকে রাখা হয়েছে, অর্থাৎ তাকে খবর দিয়ে ফেলেছিল মালিউ। ওয়াল টপকিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখে বাচ্চাকে আটকে রাখা হয়েছে। এদিকে মিশন আর ডক্টর জুহুকে দেখানো হয় তারা বাচ্চার ছবিটি দেখছে আর খুবই
কান্নাকাটি করছে। মোবাইলে সে দেখায় যে দেখো ফাইল নিয়ে এসেছে এবং সেই মুহূর্তে দেখে কে একজন তাদেরকে মারছে। একটু পরে দেখতে পায় ওদি সেখানে তাদের সাথে কথা বলে জানায়, ডক্টর জোহো আপনার মেয়ে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আর মালিও বলে, মালিং তুমি অত কাছে যেও না, উনি ম্যারিড। এতে করে এই কথাটি শুনতে পারে মিস সেনও এবং খুবই রাগ করে। কাট করে গাড়িতে দেখানো হয় ওদি আর মিস সেন বাসায় ফিরছে। মিস সেন বলে, আমি তোমার কাছ থেকে ব্যাখ্যা চাই। কেন? মালিও বলল, মালিং তুমি তোমার কাছ থেকে দূরে থাকো। জিজ্ঞেস করছো মানে তুমি কি জেলাস হচ্ছ? এই কথা শুনে সে তখন গাড়ি থেকে নেমে চলে যায় সেখান থেকে। পরে সে তার নিজের গায়ের কোট খুলে তার গায়ে পরিয়ে দিয়ে বলে, আমার উপরে বিশ্বাস রাখো, কিছুই হয়নি সেখানে। তারপরে সে দূরে ওই হারবারের দিকে তাকিয়ে বলে, ওইখানে আমি আমার ভাইকে লাস্ট বিদায় দিয়েছিলাম। তারপর থেকে তার সঙ্গে আমার দেখা হয়নি। এই জন্য এই জায়গাটিতে আমি মাঝে মধ্যেই আসি যখন আমার মন খুব খারাপ থাকে। ওদি বলে, আমি জানি তুমি এখানে মাঝে মধ্যেই আসো, তুমি গোপনে আমার উপরে স্পাইগিরি করছো। তখন ওদি বলে, একদিন তোমাকে আমি দেখেছিলাম হারবারে রাত্রে বের হয়ে এসে তুমি এখানে একা একাই আপন মনে ড্রিঙ্কস করছো। ওদি বলে, তোমার ভাই আমাকে বলেছিল আমি যেন তোমাকে প্রোটেক্ট করি। শুধু কি ভাইয়ের জন্যই তুমি আমার প্রতি খেয়াল রাখো? তোমার মনের মধ্যে কি একটু আমার জন্য ভালোবাসা নেই? এভাবেই কি তুমি আমাকে প্রোটেক্ট করবে আজীবন? ওদি কোনো কথার জবাব দিতে পারে না, চুপ করে থাকে। সে বলে, তুমি কাওয়ার্ড ভালোবাসার দিকে। তখন ওদি তাকে কাছে টেনে নেয়। কাছে টেনে নিয়ে তাকে আলতো করে একটি কিস করে দেয় আর সেও তখন ওদিকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখি রাতে ফোন এসেছে ওদির এবং ওদি সেই ফোনের মেসেজ পেয়ে সেটি তাকে বলে যে তাকে একটা জায়গায় যেতে বলা হচ্ছে এবং সেখানে একটা ভিডিও পাঠানো হয়। সে ভিডিওটি দেখে আস্তে করে মোবাইল রেখে দিলে তখন মিস সেনেরও ঘুম ভেঙে যায়। সেন যেতে চাইলে সে বলে, না তুমি রেস্ট করো, আমি একাই যথেষ্ট। এরপরে ওদিকে সেই রেইনবো হোটেলের সামনে আবারও দেখা যায় সে সেখানে গিয়েছে এবং রুমের মধ্যে গেলেই সেখানে আবারও আলীকে দেখতে পায়। আলী বলে, অবশ্যই এবার তোমার উপরে অনেক বেশি টাকা ধরা হয়েছে বলেই তার মুখে স্প্রে করে দেয় এবং একটু পরে আমরা দেখি যে সে পড়ে আসে একটা জায়গায়, অনেক রক্ত সেখানে। আর এখানে ফোন নিয়ে ঘুমিয়ে আসে সে ওদির খবর নেওয়ার জন্য এবং ফোনে একটি মেসেজ আসলে মেসেজটি খুলে দেখে সেই সেম ভিডিও তার কাছে এসেছে, অর্থাৎ এখানে তার ভাইয়ের যুদ্ধের একটি ভিডিও যেটি ওদির কাছেও ছিল। এরপরে সে তার সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে সেখানে রওনা দেয় এবং অ্যাসিস্ট্যান্ট সহ গিয়ে দেখে যে সেখানে ওদিকে আগে থেকেই বেঁধে রাখা হয়েছে। ওদি বলে, তুমি কেন এখানে এসেছো? সে বলে যে আমি একটা ভিডিও পেয়েছি। ওদি বলে, আমিও পেয়েছি, তোমার এখানে আসা উচিত হয়নি। আর সে আলীকে বলে, তুমি ওদিকে এখনই ছেড়ে দাও। আলী বলে, এখনই ছেড়ে দেবো? বলে সে ওদিকে অপর থেকে একেবারে নিচে ফেলে দেয় আর দৌড় দিয়ে তাকে ধরে নেয় মালিউ তাকে ধরে সেখানে পড়ে যায় এবং তারপরে দেখে পড়ে তাকে তারা সবাই চলে গেছে এবং এই হোটেল থেকে তারা বের হয়ে আসে। ওদি বলে, তোমার এখানে আসা উচিত হয়নি, এই সকল জায়গা তোমার জন্য না, আমি তো চলে এসেছি। মালিউ বলে, তুমি কেন এসেছো? সে মালিউকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওয়াইফকে বলে, আর কখনো আসবি না। তখন সে রাগ করে চলে যেতে চাইলে জোর করে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে। আর অন্যান্যদেরকে বলে, তোমরা কি এখনো এই সিন দেখবে না ভেতরে দেখবে কোথায় কি হচ্ছে? সব সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে মালিউ তখন চলে যায় ভেতরে দেখার জন্য কোথায় কি আছে। ওদি মিস সেনকে বলে, এই সব কিছু ওভার হয়ে গেলে আবার ফর্মালি আমরা দুজন মিলে বিয়ে করব, কি বলো? মিস সেন বলে, হ্যাঁ চলো আমরা অনেক বড় ধুমধাম করে আবার বিয়ে করে ফেলি। তারা যখন এরকম কথা বলছে তখন মালিউ চিৎকার করে ওঠে, ওদি মিস সেন ভেতরে আসুন, দেখুন আমরা অনেক কিছু পেয়েছি। তখন মিস সেন আর ওদি সেই রুমের মধ্যে দৌড়িয়ে গিয়ে দেখে সেখানে অনেকগুলো ছবি আর সেই একটা ছবিতে দুজনের দিকে পিস্তল ধরে আছে ওদি আর মিস সেনের ভাই। এই ছবি দেখে সে বলে, এখন আমি এটার এক্সপ্লানেশন চাই। তুমি কি আমার ভাইকে মেরে ফেলেছো? কারণ রুলস অনুযায়ী আমার ভাই ছিল হচ্ছে চ্যাংমিং আর যে চ্যাংমিংকে মারবে সেই হবে পরবর্তী চ্যাংমিং। যেহেতু এখন তুমি চ্যাংমিং তাহলে আমার ভাইকে কে মারলো? বলে সে সেইখান থেকে বের হয়ে যায়। এরপরে তাদেরকে দেখানো হয় সেই স্টাডি রুমে যেখানে সব কিছুই রেখেছে ওদির সকল ছবি, তার ভাইয়ের সকল ছবি, ব্ল্যাক ব্যাট, সব ধরনের ইনফরমেশন মিস সেন ওই ঘরে রেখে দিয়েছে। তারপর মিস সেন তাকে পিস্তল ধরে বলে, এখন তুমি জবাব দাও, আর কত অভিনয় করবে? সে মিস সেনকে বলে, তুমি কতদিন ধরে আমার পিছনে এরকম স্পাইগিরি করছো? মিস সেন বলে, যেদিন থেকে আমার ভাই মারা গেছে আমি সেদিন থেকে জানার চেষ্টা করছি কে আমার ভাইকে মেরেছে। সে তখন পিস্তলটি তার কপালে ধরে বলে, যদি তুমি আমাকে সন্দেহ করো তাহলে এখনই গুলি চালাও। মিস সেন তাকে গুলি চালাতে পারে না, কেঁদে ফেলে। তখন সে মিস সেনকে জড়িয়ে ধরে বলে, আমাকে বিশ্বাস করো, আমিও খুঁজছি কে মেরেছে তোমার ভাইকে।
আর সে আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেন বলে, কেন তাহলে ইদানিংকালে ভিডিও পাচ্ছি, আমার ভাই কি বেঁচে আছে? তুমি কি তাকে সেই মুহূর্তে সেখানে মৃত অবস্থায় দেখেছিলে? ওদি বলে, সেম ভিডিও আমি পাওয়ার পরে আমারও আসলে মনের মধ্যে একটাই প্রশ্ন। ওদি বলে, আমি গেলাম, তোমার ভাইয়ের এই রহস্য বের না করা পর্যন্ত, আমি এর উত্তর না খোঁজা পর্যন্ত তোমার সামনে এসে হাজির হব না। এরপরে আলীকে দেখানো হয় আলী জহুউদির পরিচয় জেনে গেছে। বলে, জহুউদি তাহলে এখন চ্যাংমিং এবং লিস্টের নাম্বার 1-এ আছে। একটু পরে তার কাছে কল আসলে সে চলে যায় বেসমেন্টের সেখানে। আর বেসমেন্টে যাওয়া মাত্র দেখে আলী গাড়ির মধ্যে থেকে বের হয়ে আসে। আলী বলে, ওদি আজ আমি তোমার তো ফুল পরিচয়ই জেনে গেলাম, চ্যাংমিং। বলে সে তাকে আক্রমণ করলে চ্যাংমিং বলে, আবারও তুমি এসেছো, এবার কে তোমাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছে? তখন সে হাসতে হাসতে বলে, এবার তো 15 লাখ ওয়ানের ব্যাপার। আর এই সময় সেখানে মালিও হাজির হয়ে সুন্দরী মেয়েকে দেখে তো পটাইতে শুরু করে। উইচ্যাটের নাম্বার চাইলে ওকে এমন জোরে ঝাপটা দেয়, ও বুঝতে পারে যে মেয়েটি আসলে সাধারণ কোনো মেয়ে না। ফোন করলে ওদিকে নেওয়ার জন্য চলে আসে গাড়ি, এবং গাড়িতে করে ওদিকে তারা সবাই মিলে নিয়ে যায় বেঁধে। আর এই হলো প্রধান, এই প্রধানের কাছে ওদিকে বেঁধে নিয়ে আসা হচ্ছে, এবং সে ওদিকে এনে একেবারে মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখে। আর কিছুক্ষণ পরে আমরা দেখি তার দড়িটি সেখান থেকে কেটে যায় এবং ওদি সেখানে নিচে পড়ে যায়। অর্থাৎ আবারও আলী সেই দড়িটি কেটে দিয়েছে, এবং ওদি সেখান থেকে ছাড়া পেয়ে সবাইকে মারতে থাকে। আর সেখানে মালিও তাদের পিছু পিছু এসে সেও মারামারি শুরু করতে থাকে। এরপর তিনজনে মিলে সবাইকে মেরে সেই প্রধানকেই গলায় দড়ি দিয়ে আবার সেখানে টাঙিয়ে রাখে, আর অন্য সবাইকে হাত বেঁধে মালিও একটা গাড়ির মধ্যে আটকে রাখে। আলী এসে বলে, দেখো, আমি যদি তোমায় বেঁধে না নিয়ে আসতাম তাহলে তোমাকে ছেড়েও দিতে পারতাম না, ঠিক না? সেখান থেকে আলী চলে গেলে চলে আসে ওদি সেই প্রধানের কাছে, আর জিজ্ঞেস করতে থাকে যে, বলো, কে তোমাকে পাঠিয়েছে, এই অ্যাসাইনমেন্ট কে দিয়েছে আমাকে ধরে আনার? এখানে তো সে গ্রেজনের 1 নম্বরে চ্যাংমিং হিসেবে আছে, সেটাও একটা কারণ ছিল, এবং আরও জানায় আরও একটা কারণ, এবং এই প্রথম ওদি জানতে পারে যে এর পিছনে আরও কারো হাত রয়েছে। যদিও সে বলে, আমাকে মোবাইলে এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তার চেহারা দেখিনি, নামও জানি না, কিন্তু ওদি বিশ্বাস করে না। সেকে দেখানো হয় অফিস থেকে বের হয়েছে, আর তখনই তার সঙ্গে সেখানে দেখা হয় তার আঙ্কেলের সেক্রেটারির। আঙ্কেলের সেক্রেটারি বলে, মিস সেন, আপনার সাথে একটু দরকার ছিল। এই মুহূর্তে মিস সেনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। আর এখানে দেখানো হয় আননোন নাম্বার থেকে কল আসেছে, এবং ওদি সেই কলটি রিসিভ করলে ওদিকে জানানো হয় মিস সেনের বিপদ হয়েছে। তখন সে মালিউকে সেই জায়গাতে রেখে সাথে সাথে সেখান থেকে চলে যায় অফিসে। অপটো ইলেকট্রনিক্সে গিয়ে প্রথমে সে ফোন করে সঞ্চুর ফোনে, কিন্তু তার ফোনে কল যায় না। বাইরে গিয়ে কোথাও না দেখতে পেয়ে হঠাৎ করে এদিক ওদিক তাকায় এবং দেখতে পায় সেখানে দূরে একটা ব্যাগ পড়ে আছে, এবং সেটা সঞ্চুরি ব্যাগ। সে দৌড়ায়, কাছে গিয়ে দেখে ব্যাগ এবং মোবাইল সেখানেই পড়া আছে। এক মুহূর্ত দেরি না করে মালিংকে সে সাথে সাথে কল দিয়ে বলে, মালিং, এখনই সার্ভিলিয়েন্স ক্যামেরা চেক করে আমাকে বলো মিস সেনের কি হয়েছে। মালিংয়ের ইনফরমেশনের ভিত্তিতে গাড়ির লোকেশন অনুযায়ী আলী আর ওদি চলে যায় সেই লোকেশনে যেখানে আটকে রাখা হয়েছে মিস সেনকে। মিস সেনকে বেঁধে রাখা হয়েছে তারা দেখতে পারে, আর এ আর কেউই নয়, তার আঙ্কেলের সেক্রেটারি। অর্থাৎ আঙ্কেলের সেক্রেটারি ছিল মূল হোতা। আর এরপরে জহুউদি সেখানে প্রবেশ করলে বলে, জহুউদি, তুমি এসেছো? আর সে তখন যে সরাসরি আক্রমণ করে তার ওয়াইফকে, এবং বলে, যদি তোমরা দুজন মিলে আজকে এখানে না বলো তাহলে তোমাদের জন্য সারপ্রাইজের উপর সারপ্রাইজ অপেক্ষা করবে। সেকেন্ড সারপ্রাইজ হিসেবে সেখানে একজন ফাইটারকে নিয়ে আসা হয় ওদিকে শেষ করে ফেলার জন্য। আর সে হাত তালে দিতে থাকে দুই হাজব্যান্ড ওয়াইফের কথা শুনে, যেরা একজন অপরকে কেন এসেছো বলতে থাকে। আর তারপরে সেই লোকটিকে অর্ডার দেয় ওদিকে মারতে। লোকটি আর ওদির মধ্যে অনেক মারামারির এক পর্যায়ে ওদি মোটামুটি লোকটিকে কাবু করেই ফেলে, কিন্তু সেই মুহূর্তে পিছন থেকে ওদিকে ইঞ্জেকশন দেয় আলী, আর বলে, এটা তোমার থার্ড সারপ্রাইজ, তুমি কি এখন খুশি সারপ্রাইজ পেয়ে? কিছুক্ষণ পরে আমরা দেখি হাত বাঁধা অবস্থায় দুজনকে ঝুলে রাখা হয়েছে, ওদিকে আর মিস সেনকে, এবং তারা বলছে, তুমি কেন এসেছো আমাকে এখানে প্রোটেক্ট করতে? ওদি বলে, এটা আমার দায়িত্ব। বলে, তোমরা বন্ধ করো নিজেদের কথা। আর সে বলে যে, তোমার আঙ্কেলকেই দিয়ে আমি জানতে চেয়েছিলাম কোম্পানির ওসংয়ের অবস্থা, কিন্তু যখন দেখলাম সে আরেক বোকা, তাকে দিয়ে হবে না, তাই আমি প্ল্যানই চেঞ্জ করলাম। সেই জন্য ভাবলাম কেননা ওদি আর মিস সেনকে দিয়েই জানি ওসংয়ের কথাটি। ফাইটারকে অর্ডার করে মিস সেনকে টর্চার করার জন্য, এবং সে যখন একটি ছুরি নিয়ে মিস সেনের গলায় ধরে, তখন সেখানে পিছন থেকে সেই ফাইটারকে আবার ইঞ্জেকশন দিয়ে দেয় আলী। এবার পিস্তল তাক করে আলী আর মিস সেনের দিকে। ততক্ষণে মিস সেনের হাত খুলে দিয়েছে আলী, আর এই অবস্থায় তখন ওদি তাকে লাথি মেরে সেই পিস্তলটি ফেলে দেয় এবং লোকটিও পড়ে যায়, আর তাড়াতাড়ি ওদির হাতটি তারা খুলে দেয়। এই সময় সেখানে হাজির হয় তাদের ফোর্থ সারপ্রাইজ, অর্থাৎ সেনজেন, মিস সঞ্চুর ভাই।
তাকে দেখে তো দুজনাই অবাক। সঞ্জু দৌড়ে গিয়ে দৌড়িয়ে ধরে বলে, সেনজেন তুমি বেঁচে আছো? তার ভাইয়ের পুরোই তো নতুন অবস্থা এবং নতুন রূপ। এসে সে বাড়াবাড়ি করতে থাকে এবং প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় আলীকে, আলী জ্ঞান হারায়। তারপর ওদির সাথে তুমুল মারামারি করতে থাকে। সে বোনের কথা, ওদির কথা, কারো কথা শুনছে না। পরে দেখা যায় সেই লোকটি মোবাইলে একটি ব্রেনে টাচ করছে, আর সেই টাচিংয়ের দ্বারাই আসলে সেনজেন পরিচালিত হচ্ছে। সে আর মানুষ নেই, তাকে একেবারে এআই টেকনোলজি দিয়ে ডিফেন্ড করে ফেলা হয়েছে। তখন ওদি তার সামনে সেই চেনটি ধরে যেটি সে তাকে দিয়েছিল। এই চেন দেখে সে মোটামুটি একটু থামলেও আবারও ওদিকে মারতে থাকে। এই সময় সেনজেন অর্থাৎ তার বোন এসে ওদিকে মারতে নিষেধ করে এবং 2 হাত তুলে তার সামনে দাঁড়ায় এবং বলে, না ভাই, ওকে মেরো না। আর তার ভাই ভাবতে পারে না, চোখ বন্ধ করে। লোকটি অনেক তখন সেই মোবাইলে চাপ দেয়, কিন্তু কিছুই হয় না, কারণ সে বোনের কথা মেমোরিতে নিয়ে আসতে পারে এবং নিয়ে এসে তখন সে বুঝে এটা তার বোন। এবং যে লোকটি মোবাইলে তার ব্রেন পরিচালনা করছে সে তখন পালিয়ে যেতে চাইলে তাকে ওদি ধরে ফেলে আর ভাইকে জড়িয়ে ধরে সেনজু। এদিকে আঙ্কেলকে দেখানো হয়, আঙ্কেলকে সেই ক্যামেরায় কিভাবে মেরে ফেলেছে ভাইকে দেখানো হয় এবং বলা হয় অপরাধ স্বীকার করে নাও। ওদি বলে, যদি এই অপরাধ স্বীকার করে না নাও তাহলে তো তুমি মরবে, আর স্বীকার করে নিলে জেলখানার মধ্যেও বেঁচে থাকতে পারবে। এরপরে আঙ্কেলের আর উপায় থাকে না, আঙ্কেলকেও জেলে পাঠানো হয়, অর্থাৎ ওদি সব কিছুই ম্যানেজ করে ফেলে। এরপর আমাদের দেখানো হয় ওদি একটি ইয়াটে করে নিয়ে গেছে মিস সেনকে বিয়ে করার জন্য। মিস সেন বলে, এখানে কোনো লোকজন আড়ম্বর কিছুই নাই, শুধুমাত্র মালিং আর মালি। ওদি সেখানে প্রপোজ করে একটি আংটি দেখিয়ে সে বলে, ঠিক আছে, আমি তোমাকে হ্যাঁ বলছি। ওদি বলে, অস্থির হয়ে না। সে পকেট থেকে আর একটি আংটি পরে তার হাতে পরিয়ে দেয়, আর তারা সবাই চিৎকার করতে থাকে, অর্থাৎ 2 ভাই বোন, ব্রাইড গ্রুম দুজন দুজনকে কিস করো, কিস করো, তোমাদের তো বিয়ে হয়ে গেল। এরপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। হয় জহুউদির প্রোফাইল চলে গেছে এবং জহুউদিকে একেবারে প্রধান সিকিউরিটি হিসেবে সেখানে জেডএসএসএস করে একটা সিল দিয়ে বলা হয় যে সে আজ থেকে নিয়োজিত হলো সিনিয়র হিসেবে। এরপরে এই নাটকটি এখানেই শেষ করে ফেলা হয়। আপনাদের যদি নাটকটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন ড্রামা বা মুভি আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমরা আপনাদের কাছ থেকে কমেন্টস চাই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ড্রামাটি এনজয় করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।